আসসালামু আলাইকুম। আমার এসএসসি 2025, 2026 এবং 2026-27 ব্যাচে যে সকল বাচ্চা অধ্যয়নরত আছে সে সকল বাচ্চারা তোমরা সকলেই জানো যে আমরা আজকে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেটা তোমার বায়োলজি বইয়ের সব থেকে গুরুত্বপূর্ণ একটা টপিক, সেই টপিক নিয়ে আমরা ডিসকাস করব। ইতিমধ্যে যারা এসএসসি 25 ব্যাচে অধ্যয়নরত আছে তারা খুব ভালো করে জানে যে বায়োলজিতে চ্যাপ্টার 4 তাদের জন্য কতটা ভয়াবহ একটা চ্যাপ্টার। বাংলাদেশের মধ্যে যদি 100টা বাচ্চারা যদি আমি অ্যাভারেজ করি, তার মধ্যে দেখবো যে 90 থেকে 95% বাচ্চারাই আসলে আমাদের এই চ্যাপ্টার 4 এই চ্যাপ্টারটা কিন্তু আসলে ভয় পায়। আর এই চ্যাপ্টার 4 ভয় পাওয়ার পিছনে যে জিনিসটা সব থেকে বেশি কাজ করে সেটি হচ্ছে তাদের বায়োলজি চ্যাপ্টার 2 এর দুইটা টপিক খুব ভালোভাবে ক্লিয়ার থাকে না। সেই দুইটা টপিকের একটি হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়া, আরেকটি হচ্ছে প্লাস্টিড। তো আমি সাধারণত তোমরা সকলেই জানো যে আমাদের একটা পেইড কোর্স আছে ইনসুলিন 2.0 এবং ইনসুলিন 3.0, যেখানে আমরা রেগুলার বেসিসে ক্লাস নিচ্ছি বাচ্চাদেরকে, যেখানে আমরা তাদেরকে এই মাইটোকন্ড্রিয়ার আগ পর্যন্ত পড়াইছি। আমাদের আজকের টপিকের ডিসকাশনের যে টপিকটা ছিল সেটি হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়াটা। তো আমাদের আজকের পেইড কোর্সে আমরা মাইটোকন্ড্রিয়া পড়াইতাম এবং আমাদের যে থান্ডারবোল্ট 1.0 কোর্সটি আছে, যেটা এবছর এসএসসি 2025 ব্যাচের বাচ্চাদের জন্য, সেখানেও কিন্তু আসলে আমরা চ্যাপ্টার 4 পড়াচ্ছিলাম। তো আমরা সেই একটা ধারণা থেকে আমরা চিন্তা করলাম যে আমরা সবার মাঝখানে, যেহেতু এই টপিকটা নিয়ে সবাই কম বেশি প্রবলেমে পড়ে, তো আমরা সবাইকে আসলে এই ক্লাসটা দেখার সুযোগ করে দিছি এবং আমরা এতটুকু তোমাদেরকে গ্যারান্টি সহকারে বলতে পারি যে আজকের ক্লাসটা তোমার জীবনের সবথেকে সেরা ক্লাস হতে যাচ্ছে, যদি তুমি আমাদের এই লাইভ ক্লাসটা ফার্স্ট থেকে শুরু করে শেষ পর্যন্ত আমাদের সাথে ভরসার সাথে থাকো। কারণ আজকে তোমরা এমন অনেক কিছু শিখতে পারবা যেটা তোমরা কখনো কল্পনাও করো না যে এটা আসলে এইভাবে শেখা যায়। এবং যারা এবার এসএসসি পরীক্ষাতে অধ্যয়নরত আছো তাদের যে রেসপিরেশন বা শ্বসন যে প্রবলেমটা আছে, সেই প্রবলেমটা আশা করি খুব ভালোভাবে শেষ হয়ে যাবে। এছাড়া যারা এসএসসি 26-এ আসো তাদেরও কিন্তু আসলে চ্যাপ্টার 4 এবং চ্যাপ্টার 2 আছে। তো তোমাদেরকে যদি আপকামিং পরীক্ষাতে ভালো করতে হয় তাহলে কিন্তু এই টপিকটা আজকে যেটা নিয়ে আমরা ডিসকাস করতে যাচ্ছি অর্থাৎ মাইটোকন্ড্রিয়া, এই মাইটোকন্ড্রিয়া টপিকটা কিন্তু খুব ভালো মতো তোমাদেরকে আয়ত্তে রাখতে হবে। তো তাদের কাছে আমি রিকোয়েস্ট করব যারা এসএসসি 2026 এবং এসএসসি 2027 আসো তারাও যথাযথ গুরুত্বপূর্ণতা দিয়ে তুমি এই ক্লাসটা কিন্তু আজকে করবা। তো সবাই আমাকে একটু বলে ফেলো যে তোমরা আমার কথাটা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা, এবং আমি তোমাদের কাছে বিনীত অনুরোধ রাখবো যারা আমাদের ক্লাসগুলো দেখো, যারা আমাদের ক্লাসগুলো ভালো লাগে বা আমার ক্লাস যারা দেখো তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে যেহেতু আমি এই চ্যাপ্টারটা এতটা মনোযোগ দিয়ে তোমাদেরকে পড়তে বলতেছি এবং এতটা ইম্পর্টেন্স আমি যেহেতু বলতেছি চ্যাপ্টারটা বা যে টপিকটা, আমি তোমাদের কাছে বিনীত একটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে যে তোমরা তোমাদের যে বন্ধু বান্ধব আছে তাদেরকে তোমরা আমাদের এই লাইভটা শেয়ার করে দাও এবং তোমাদের যে বিভিন্ন গ্রুপ আছে সেই গ্রুপগুলোতে একটু শেয়ার করে দাও, যাতে করে অন্যরাও আমাদের ক্লাসে তোমার অ্যাটেন্ড করতে পারে এবং আমাদের ক্লাসটা করে সেও যেন উপকৃত হয়। তোমরা একটু আমাকে বলো যে আমার কথা তোমাদের ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং আমার পিছনে যে লেখা বোর্ড আছে সেটা ক্লিয়ার তোমরা বুঝতে পারতেছো কিনা। আমি তোমাদের জন্য খুব সুন্দর মতো করে এখানে সবকিছু অর্গানাইজ করে রাখছি, আজকে আমরা ওইভাবে ইনশাল্লাহ ক্লাসটা নিব। ঠিক আছে, আমি দেখি যে কারা কারা অলরেডি যুক্ত হয়ে গেছে, কয়জন আমাদের লাইভে অলরেডি আছে, আমরা একটু দেখার চেষ্টা করি। দেখি, মাহিয়া মেজামি লিখছে ক্লিয়ার, তারপরে আনাস রিকাদ বাদার লিখছে ক্লিয়ার, তানিশা আক্তার রিতা লিখছে ক্লিয়ার, সিয়ামুল হক লিখছে ক্লিয়ার, এমডি আনাস লিখছে ক্লিয়ার, মনোয়ারা বেগম ক্লিয়ার। আমাদের যারা যারা ক্লাসে যুক্ত হয় নাই, আমি একটু আমার অন্যান্য গ্রুপগুলোতে একটু SMS দিয়ে আসি, তোমরা এর মধ্যে তৈরি হয়ে যাও। বই খাতা তোমাদের বারবার বলতেছি আজকের ক্লাসটা ফুললি কনসেন্ট্রেশন দিয়ে বসবা, শুয়ে বসে কোনো ক্লাস হবে না, ফুললি কনসেন্ট্রেশন দিয়ে একেবারে মনোযোগ সহকারে পড়ার টেবিলে সুন্দর করে গুছিয়ে বসে পড়ো। ঠিক আছে, আচ্ছা চলো আমরা স্টার্ট করি। দেখো আমার পিছনে যে বোর্ডে আছে, বোর্ডে যে ফিগারটা তোমরা দেখতে পারতেছো, এটা দেখেই তোমরা অনেকে বুঝতে পারতেছো এটা আসলে কিসের ফিগার। এটা হচ্ছে একটা মাইটোকন্ড্রিয়া। তোমরা এখন যারা নবম দশম অথবা যারা এবার এসএসসি ক্যান্ডিডেট এসো, তোমরা সকলেই জানো যে মাইটোকন্ড্রিয়ার একটা সুন্দর নাম আছে। মাইটোকন্ড্রিয়াকে আমরা সুন্দর একটা নামে ডাকি, সেটাকে বলা হয় পাওয়ার হাউস।
তো মাইটোকন্ড্রিয়ার এটা বলার আগে আগে আমরা প্রথমত যেটা দেখবো যে মাইটোকন্ড্রিয়ার নামটা আসলে কেন মাইটোকন্ড্রিয়া হয়েছে। আমি তোমাদেরকে একটু দেখাই যে আসলে এখানে আমরা আসলে কি কি জিনিস জানতে যাচ্ছি। এখানে যাবতীয় যা কিছু আছে দেখো, আমি তোমাকে যদি দেখাই সব কিছু আমি আমার অফলাইনে যেভাবে ক্লাস নিয়েই ঠিক সুন্দর করে সব কিছু এখানে সব অনেক বিস্তারিত আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি, অনেক বিস্তারিত, ঠিক আছে, অনেক বিস্তারিত এখানে আমাদের ডিসকাশন হবে। এটা দেখো, এটা চ্যাপ্টার 4 এর, তার মানে আমরা মাইটোকন্ড্রিয়া পড়ার সাথে সাথে আমরা চ্যাপ্টার 4টাও কিন্তু আসলে কমপ্লিট করে ফেলবো, ঠিক আছে। তো এখানে দেখো আমরা প্রথমত দেখব যে আমরা মাইটোকন্ড্রিয়াকে কেন মাইটোকন্ড্রিয়া নামে ডাকি। সবাই আমাদেরকে বলে যে মাইটোকন্ড্রিয়া অ্যানাদার নেম পাওয়ার হাউস, বাট আমরা আগে দেখবো যে মাইটোকন্ড্রিয়ার নামটাই কেন মাইটোকন্ড্রিয়া হয়েছে। মাইটোকন্ড্রিয়া শব্দটাকে যদি আমরা ভাঙি, আমরা এখানে দুইটা শব্দ পাচ্ছি, একটা হচ্ছে মাইটোস, দেখছো, একটা হলো মাইটো। এই মাইটো শব্দটা কিন্তু আরেকটা জিনিসের সাথে সম্পর্কযুক্ত, যেরকম মাইটোসিস, অ্যামাইটোসিস। মাইটো শব্দের অর্থ হচ্ছে সুতা বা ফাইবার। মাইটোসিস অর্থ যখন ব্যবহার করা হয় আমাদের কোষ বিভাজনে বা সেল ডিভিশনে, তখন সেখানে ব্যবহার করা স্পিন্ডল ফাইবার, ঠিক আছে। যারা আমাদের ক্লাসগুলো করে তারা কিন্তু এগুলোর সাথে খুবই পরিচিত, তাদের কাছে এগুলো দুধ ভাত। তারপরেও যারা আমাদের ক্লাস করে না, আমাদের পেইড কোর্সে যারা ভর্তি হতে পারে নাই, তাদের জন্য কিন্তু আমরা এইখানে দেখাই দিচ্ছি, তারাও দেখতে পারো, মানে দেখুক যে আসলে আমরা পেইড কোর্স মানে কোর্সগুলোতে কিভাবে আসলে ক্লাস নিই, কতটা ডিটেলস আমরা পড়াই। তো মাইটো প্লাস কন্ড্রিয়া, কন্ড্রিয়া শব্দের অর্থ হচ্ছে গ্রানিউল, আর মাইটো শব্দের অর্থ হচ্ছে ফাইবার। তাহলে গ্রানুল বলতে আসলে কি বোঝায়? গ্রানুল মানে হচ্ছে, মনে করো এটা একটা জিনিস, এই জিনিসের ভিতরে এটা এরকম করে কিছু জিনিস আছে, তাহলে এই জিনিসটা দেখতে কেমন লাগতেছে? এই জিনিসটা লাগতেছে হচ্ছে দানার মতো, দানার মতো, ঠিক আছে, দানার মতো। গ্রানুল শব্দের অর্থ হচ্ছে দানাদার। তাহলে এটা দেখতে কেমন? এটার মধ্যে দানার মতো লাগতেছে, কিন্তু এটা কি সুতার মতো লাগতেছে? কখনোই না। তাহলে যে মাইটোকন্ড্রিয়াকে সুতার মতো বলতেছেন, তাহলে সুতার কথাটা কিভাবে আসলো? আমি তোমাদেরকে এটাকে আরেকটু ক্লিয়ার করি, ঠিক আছে। আমাকে সময় দিতে হবে, আমার সাথে পুরো ক্লাস থাকতে হবে, ইনশাল্লাহ আজকে যা শিখবা সেটা তোমার সারা জীবন মনে থাকবে। তো এখানে একটু খেয়াল করে দেখো, এটা একটা মাইটোকন্ড্রিয়া। হ্যাঁ, আমরা মাইটোকন্ড্রিয়াকে এরকম করে লিখলাম, এই যে এটা হচ্ছে একটা মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার ফিগার রাখা খুবই গুরুত্বপূর্ণ। তো এটা একটা মাইটোকন্ড্রিয়া। তো মাইটোকন্ড্রিয়াকে যখন তুমি জুম করে দেখতেছো তখন মাইটোকন্ড্রিয়া এরকম লাগে, কিন্তু মাইটোকন্ড্রিয়াকে তুমি যদি ছোট করে ফেলো, দেখো একদম ছোট করে ফেললাম, এই যে একেবারে ছোট করে ফেলছি, তাহলে এটা একটা কিসের মতো লাগতেছে? দেখো তো, এই জিনিসটা একটা দানার মতো লাগতেছে, একটা গ্রানিউলের মতো, একটা সেলের ভিতরে। এবার আমি যদি এটা একটা সেল কল্পনা করি, আর সেলের মধ্যে এই মাইটোকন্ড্রিয়াকে রেখে দিব, সেলের মধ্যে এই মাইটোকন্ড্রিয়াকে আমি এখন দিব। দেখো, এই যে সকাল থেকে ভোট চলতেছে তো এই জন্য হ্যাং করতেছে। এখন দেখো তো, এই মাইটোকন্ড্রিয়াকে কিসের মতো লাগতেছে? একটা ছোট দানার মতো। আমি যদি এটাকে একটু কল্পনা করি, দেখো এই জিনিসটাকে আমি যদি আরো কিছু সংখ্যায় বাড়াই, দেখো এই, এবার দেখো দেখো এটা একটা কিসের মতো? এটা একটা সেল, এবং সেই সেলে এই যে মাইটোকন্ড্রিয়া একটা দানার মতো, একটা গ্রানিউলের মতো অবস্থান করতেছে, একটা দানা। তাহলে এই জন্য এটাকে কি নাম দেওয়া হয়েছে? এই জন্য এটাকে দেওয়া হয়েছে গ্রানিউল। আর মাইটোস শব্দের অর্থ হচ্ছে সুতা বা ফাইবার। তুমি যদি এই মাইটোকন্ড্রিয়াকে এইখান থেকে সরাই নিয়ে আসো, মনে করো মাইটোকন্ড্রিয়াকে আমি এইখান থেকে সরাই নিয়ে আসলাম, সেল থেকে আমি বের করে নিয়ে আসছি। এবার এই মাইটোকন্ড্রিয়াকে যদি আমি একটু বড় করি, তাহলে জুম যদি করি, তাহলে দেখো তো কেমন লাগে। দেখছো, এই যে জুম করলাম, এই যে জুম করলাম, তাহলে এখন কিসের মতো লাগতেছে? এখন মাইটোকন্ড্রিয়া বড় লাগতেছে। তার মানে জুম করলে মাইটোকন্ড্রিয়া বড় লাগে, কিন্তু মাইটোকন্ড্রিয়াকে যদি একটা সেলের মতো চিন্তা করি, তাহলে সেটা একটা ছোট্ট দানার মতো একটা অবস্থান অর্জন করে। এখন কোশ্চেন হচ্ছে, ভাই তাহলে ফাইবার কেন বললেন? মাইটোকন্ড্রিয়া দানাদার এটা বুঝলাম, বা গ্র্যানিউলার এটা বুঝছি, কিন্তু কোশ্চেন হচ্ছে আপনি কেন এটাকে মানে বললেন যে এটা হচ্ছে ফাইবার আছে? ফাইবার কিভাবে থাকে? দেখো, মাইটোকন্ড্রিয়াকে দুই লেয়ারের বলা হয়, ঠিক আছে। মাইটোকন্ড্রিয়া বাই লেয়ার। মাইটোকন্ড্রিয়ার যে ভিতরের লেয়ারটা আছে, সবাই তোমরা ছোটবেলা থেকে মাইটোকন্ড্রিয়া যে দেখো নাই, বিষয়টা কিন্তু এমন না। তোমরা আমাকে কেউ বলতে পারবা যে মাইটোকন্ড্রিয়ার বাইরের লেয়ারটা গোল বা রাউন্ডেড, আর ভিতরের লেয়ারটা কেন ফোল্ডেড বা খাস কাটা? কেন ভিতরের লেয়ারটা এরকম পেঁচানো আর বাইরের লেয়ারটা কেন গোল? এটা তোমাকে কেউ কখনো বলেও নাই, তুমি কখনো এটা চিন্তাও করো নাই, এটা কখনো তোমার মাথায় আসেও নাই, কিন্তু এটাও আমি তোমাদের কাছে ব্যাখ্যা দিব। মাইটোকন্ড্রিয়ার যদি তুমি ভিতরের লেয়ারটা দেখো, আমি যদি একটু ভিতরের লেয়ারটাকে দেখানোর চেষ্টা করি, তাহলে এই যে ভিতরের লেয়ারটা দেখতেছো, এই ভিতরের লেয়ারটা তোমার কাছে কেমন লাগতেছে? তোমাকে দূর থেকে দেখে কি মনে হচ্ছে? এটা একটা সুতার মতো একটা জিনিস, যেটা পেঁচায় আছে বা ফোল্ডেড হয়ে আছে। তাহলে সুতার মতো যে জিনিসটা, মাইটোকন্ড্রিয়ার যে ভিতরের লেয়ারটা সুতার মতো এবং এটা পেঁচানো আছে,
এই জন্য এই যে লেয়ার, এই লেয়ারটাকে বলা হচ্ছে ফাইবারের মতো, ঠিক আছে। তাহলে এই যে ভিতরের লেয়ারটা দেখতে ফাইবারের মতো বিধায় এখানে বলা হয়েছে যে ফাইবার বা সুতা, যেটার অর্থ হচ্ছে মাইটোস, ঠিক আছে, যেটার অর্থ কি মাইটোস। আর এটা যদি আমরা জুম করে দেখি তাহলে দেখতে এরকম হয়, কিন্তু যখন আমরা যদি সেলের ভিতরে কল্পনা করি তাহলে দেখতে কেমন হয় ভাইয়া? দেখতে হয় হচ্ছে এটা একটা গ্র্যানুলো বা একটা দানার মতো। এই জন্য মাইটোকন্ড্রিয়াকে কি নাম দেওয়া হয়েছে? মাইটোকন্ড্রিয়াকে দেওয়া হয়েছে মাইটোকন্ড্রিয়া। একটা শব্দ আসছে মাইটোস থেকে, যার অর্থ ফাইবার বা সুতা, আর একটা শব্দের অর্থ হচ্ছে কন্ড্রিয়া, যার শব্দের অর্থ হচ্ছে দানাদার। আশা করি তোমরা এখান থেকে অ্যান্সারটা পেয়ে গেছো। যারা যারা তোমরা আমাদের ক্লাসটা করতেছো আমাকে একটু বলে ফেলো যে মাইটোকন্ড্রিয়ার নাম মাইটোকন্ড্রিয়া কেন হয়েছে, এটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তারপরে আমি আসলে নেক্সট টপিকে চলে যাব, ঠিক আছে। আমি একটু দেখি যে কারা কারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছে, ক্লাসে যারা করতেছে একটু দেখা যাক। দেখি কমেন্ট কে কে করছে, সবাই তাড়াতাড়ি একটু রেসপন্স করতে হবে ভাই ব্রাদার, একটু রেসপন্স করতে হবে যাতে আমরা ভালো করে ক্লাসটা করতে পারি। দেখি ফাতেমা তো জোর লেখছে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আয়েশা সিদ্দিকা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আনাস লেখছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলিয়া মেহজাবিন, ক্লিয়ার স্যার, ওকে ক্লিয়ার। সাকিব আল হাসান ক্লিয়ার। মারুফ ইসলাম ক্লিয়ার। ফাতেমা তো জোরা ক্লিয়ার। তানিশা আক্তার রিতা ক্লিয়ার। মনোহরা বেগম ক্লিয়ার। আজকের ক্লাসটা খুবই ভালো একটা ক্লাস হবে, সবাই একটু প্রেজেন্ট থাকতে হবে। শাহরিয়ার সাইফ লেখছে ক্লিয়ার। সিয়ামুল হক অল ক্লিয়ার, ওকে ব্রাদার। তাহলে তোমরা সবাই একটু বলে ফেলো, আমি আস্তে আস্তে কমপ্লিট করতে থাকি, ঠিক আছে। এবার দেখো, এবার আমরা নেক্সট যে পজিশনটা আমরা যাব সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ফিগার। তুমি একটু মনে রাখতে হবে, তোমাকে একটু তুমি মাথায় সেট করে নাও, যদি তোমাকে মাইটোকন্ড্রিয়া থেকে কোশ্চেন দেয় তাহলে অবশ্যই তোমাকে মাইটোকন্ড্রিয়ার স্ট্রাকচার সম্পর্কে তোমাকে ধারণা রাখতে হবে, মাইটোকন্ড্রিয়ার স্ট্রাকচার তোমাকে পড়তে হবে, ঠিক আছে। মাইটোকন্ড্রিয়ার স্ট্রাকচার কিন্তু তোমাকে জানতে হবে। এখন মাইটোকন্ড্রিয়াকে তুমি যদি দেখো তাহলে প্রথমত দেখো মাইটোকন্ড্রিয়া দেখতে কেমন। মাইটোকন্ড্রিয়া ডাবল লেয়ারের হয়। তুমি একটু খেয়াল করে দেখো ভাইয়া, এই যে এটা তুমি যদি একটু, আমি যদি একটু বড় করি তাহলে দেখবা যে এই যে মাইটোকন্ড্রিয়া, এই মাইটোকন্ড্রিয়া কিন্তু দুই লেয়ারের হয়। এটা একটা লেয়ার এবং ভিতরের দিকে একটা লেয়ার। তাহলে মাইটোকন্ড্রিয়া কয় লেয়ার? মাইটোকন্ড্রিয়া হচ্ছে বাই লেয়ারের হয়। মাইটোকন্ড্রিয়া কয় লেয়ারের? মাইটোকন্ড্রিয়া বাই লেয়ার। বাই লেয়ার শব্দের অর্থ কি? বাই লেয়ার শব্দের অর্থ হচ্ছে ডাবল লেয়ার, ঠিক আছে। বাই লেয়ার শব্দের অর্থ কি? ডাবল লেয়ার। যাদের দুটো লেয়ার থাকে তাদেরকে বলা হয় বাই লেয়ার, বুঝছো? তাহলে মাইটোকন্ড্রিয়ার কয়টা লেয়ার? মাইটোকন্ড্রিয়ার লেয়ার হচ্ছে দুইটা। আমি যদি একটু বুঝাই, বাই লেয়ার। বাই লেয়ার বলতে আসলে আমরা কি বুঝি? বাই শব্দের অর্থ হচ্ছে দুই, তার মানে এটাকে বলা হয় দুই। আর লেয়ার শব্দের অর্থ হচ্ছে স্তর, তাহলে এই জন্য এটাকে বলা হয় দুই স্তর, যেটাকে আরেকটু সুন্দর ভাষায় বলা হয় দ্বি স্তরী। আমাদের এই যে সেলের ভিতরে যেসব অর্গানেলি বা অঙ্গাণুগুলো থাকে তার মধ্যে আসলে কি শুধু মাইটোকন্ড্রিয়া বাই লেয়ারের হয়, আর কি কেউ বাই লেয়ারের হয় না? হয়। আমি তোমাদেরকে যদি একটু দেখাই তাহলে দেখো, আমাদের অ্যানিমেশনের মাধ্যমে আমরা যদি দেখতে চাই, দেখো সেল মেমব্রেন বা কোষ ঝিল্লি, কোষ ঝিল্লিও কিন্তু দুইটা লেয়ারের হয়েছে। দেখো এইটা একটা লেয়ার, এই যে এটা একটা লেয়ার, এবং এর মাঝখানে এটা একটা লেয়ার, তার মানে এটাও একটা লেয়ার, এটাও একটা লেয়ার। তাহলে লেয়ার এখানে কয়টা? দুইটা লেয়ার। যেহেতু এখানে দুইটা লেয়ার থাকতেছে এই জন্য এটাকে বলা হচ্ছে বাই লেয়ার। এটা বাদে কি ভাই আর কোনোটা আছে যেটা বাই লেয়ারের হইতে পারে? আমাদের যদি এন্ডোপ্লাজমিক রেটিকুলামও বাই লেয়ারের হয়। আরো যদি বলি আমরা নিউক্লিয়াসের যে মেমব্রেন, দেখো নিউক্লিয়াসের মেমব্রেনের কথা যদি বলি, আমরা জানি যে নিউক্লিয়াসের চারপাশে একটা মেমব্রেন থাকে বা ঝিল্লি থাকে, সেটাকে বলা হয় নিউক্লিয়ার ঝিল্লি অথবা নিউক্লিয়ার মেমব্রেন। তো এই যে নিউক্লিয়ার মেমব্রেন বা যে নিউক্লিয়ার ঝিল্লিটা আছে এটাও কিন্তু আসলে ভাইয়া বাই লেয়ারের। এটা তুমি চিন্তা করে না বা চার লেয়ার, এটা একটা লেয়ার, এইটা একটা লেয়ার, এখানে দুইটা লেয়ার। তার মানে আমাদের যদি আমরা বলি যে এই যে বাই লেয়ার, এই বাই লেয়ারটা আসলে শুধুমাত্র মাইটোকন্ড্রিয়ার থাকে, বিষয়টা এমন না। এই বাই লেয়ার কাদের কাদের থাকে আমরা যদি বলি, প্রথমত আমরা যেহেতু মাইটোকন্ড্রিয়া পড়তেছি তার মানে মাইটোকন্ড্রিয়ার বাই লেয়ার থাকে, মাইটোকন্ড্রিয়া, এইটার লেয়ার দুইটা। এরপরে হচ্ছে আমাদের সেল মেমব্রেন, সেল মেমব্রেন, এটারও আসলে কয়টা? এটারও দুইটা লেয়ার থাকে। সেল মেমব্রেন মানে হলো কোষ ঝিল্লি, তার মানে আমাদের কোষ ঝিল্লিরও লেয়ার কয়টা ভাইয়া? কোষ ঝিল্লির লেয়ার হলো দুইটা। এরপরে যদি আমরা চিন্তা করি আমাদের নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেন অর্থাৎ আমাদের নিউক্লিয়ার ঝিল্লি, এদেরও কয়টা লেয়ার? এদেরও কিন্তু আসলে বাই লেয়ার। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ওদেরও কয়টা লেয়ার? ওদেরও বাই লেয়ার। তো এইখানে যাদের বাই লেয়ার আছে আমরা কি বললাম যে এদের কি আছে? বাই লেয়ার। তো এই জায়গাটায় কাদের কাদের বাই লেয়ার আছে এটা কিন্তু আমরা দেখছি। আমাদের এই তিনটা মনে রাখলেও হয়ে যাবে, আমাদের 9-10 লেভেলে এই তিনটা মনে রাখলে হয়ে যাবে। এখন এই যে বাই লেয়ার মানে হচ্ছে দুই লেয়ার। আচ্ছা ভাইয়া বাই লেয়ার কি কি দিয়ে তৈরি হয়? বাই লেয়ার দুইটা জিনিস দিয়ে তৈরি হয়। বাই লেয়ারকে বলা হয়, যে জিনিসটা দিয়ে তৈরি হয় সেটাকে বলা হয়
ফসফোলিপিড বাইলেয়ার। কি বলা হয়? ফসফোলিপিড। যে কোনো বাইলেয়ার সেটা কি দিয়ে তৈরি? ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে তৈরি। ফসফোলিপিড শব্দটাকে ভাঙলে এখানে তো আমরা দুইটা শব্দ পাই, ঠিক আছে? একটা হলো কি ভাইয়া? একটা হলো ফসফেট, একটা কি? ফসফেট। আর একটা কি ভাইয়া? লিপিড। তাহলে ফসফেট প্লাস লিপিড দিয়ে তৈরি বিধায় এটাকে বলা হয় ফসফোলিপিড বাই লেয়ার। তাহলে ফসফেট প্লাস লিপিড ইজ কল্ড ফসফোলিপিড। তার মানে এইখানে মাইটোকন্ড্রিয়ার যে মেমব্রেন আছে সেটা বাই লেয়ার এবং সেটাও কি দিয়ে তৈরি? ফসফেট প্লাস লিপিড দিয়ে তৈরি। যদি কখনো পরীক্ষাতে কোশ্চেন করে সেল মেমব্রেনের বাইলেয়ার কি দিয়ে তৈরি? ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে তৈরি। নিউক্লিয়ার মেমব্রেনের বাইলেয়ার কি দিয়ে তৈরি? ফসফেট প্লাস লিপিড দিয়ে তৈরি। আমরা তোমাদেরকে ফিগারে যদি একটু দেখানোর চেষ্টা করি, লাইক মনে করো আমাদের সেল মেমব্রেনটা দেখালে আরো ভালো বোঝা যাবে। এই যে সেল মেমব্রেনের এখানে যেটা নড়তেছে, এখানে দেখো একটা মাথা চিন্তা করা যায় আর একটা লেজ চিন্তা করা যায়। এই মাথাটা আসলে তৈরি হয় ফসফেট দিয়ে। এর পিছনে অনেক কারণ আছে। ইন ফিউচার ইনশাল্লাহ আল্লাহ যদি ক্ষমতা রাখে, আমি যদি বেঁচে থাকি, সুস্থ থাকি, তাহলে আমি বলে দিব যে এটা কেন আসলে ফসফেট দিয়ে তৈরি। আর এই যে লেজের মতো যে জিনিসটা দেখতেছ, এটা আসলে আমাদের লিপিড দিয়ে তৈরি। তার মানে একটা এই যে লেয়ারটা আছে, এই যে ফসফোলিপিড বাই লেয়ার, এখানে একটা অংশ ফসফেট দিয়ে তৈরি আর একটা অংশ লিপিড দিয়ে তৈরি। এই জন্য এটাকে বলা হয় ফসফোলিপিড বাই লেয়ার। কথা ক্লিয়ার? তো এই জায়গায় আমরা যেহেতু ছিলাম, আমরা কোথায় ছিলাম? আমাদের মাইটোকন্ড্রিয়া কয় লেয়ারের হবে ভাইয়া? মাইটোকন্ড্রিয়া 2 লেয়ারের। দেখো 2 লেয়ার কোনটা কোনটা আছে? এই যে এটাকে আমরা বলতেছি বাইরের লেয়ার। তাহলে এটাকে আমরা বলি কি? আউটার মেমব্রেন। এই যে আউটার মেমব্রেন। ওকে, আউটার শব্দের অর্থ হচ্ছে বাইরে, যেটাকে আমরা বাংলায় যদি বলি বহিস্থ। আর মেমব্রেন মানে তো আমরা জানি আবরণ, এই জন্য এটাকে কি বলা হয়? আউটার মেমব্রেন অথবা বহিস্থ আবরণ। আর এই যে ভিতরের লেয়ারটা আছে, এই ভিতরের লেয়ারটা হচ্ছে আমাদের অন্তস্থ আবরণ অথবা আমাদের ইনার মেমব্রেন। আমি একটু আগে একটা কনসেপ্ট তোমাদেরকে বলতেছিলাম যে বাইরের লেয়ারটা গোল হয় কিন্তু ভিতরের লেয়ারটা ভাঁজ হয় অথবা ফোল্ডেড কেন হয়। বিষয়টা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার সব থেকে, দেখো মাইটোকন্ড্রিয়া ভিতরে বিভিন্ন কেমিক্যাল রিয়াকশন কিন্তু হয়। এটুকু মাথায় রাখো, কোন কোন কেমিক্যাল রিয়াকশন, এগুলো আমরা পরে দেখবো কি হয়, সেটা আমরা পরে দেখবো। তো মাইটোকন্ড্রিয়ার দেখো বলতেছে কি যে এই যে মাইটোকন্ড্রিয়ার যে কেমিক্যাল রিয়াকশনটা হয়, ঠিক আছে? কেমিক্যাল রিয়াকশন মানে তো আমরা জানি রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া, ঠিক আছে? তাহলে রাসায়নিক যে বিক্রিয়াগুলো আছে, রাসায়নিক যে বিক্রিয়া আছে, এই রাসায়নিক বিক্রিয়াগুলো আসলে মাইটোকন্ড্রিয়ার কোন জায়গায় সংগঠিত হয়? রাসায়নিক বিক্রিয়া, এই রাসায়নিক বিক্রিয়াটা মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেন অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার যে অন্তস্থ আবরণ যেটা আছে এই জায়গাটায় হয়। তুমি একটা কথা চিন্তা করো তো, যদি কোনো জায়গায় মানুষকে খাইতে দাও, অনেক মানুষকে খাইতে দিচ্ছ, তাহলে জায়গাটা বড় হলে বেশি মানুষকে খাইতে দিতে পারবা। জায়গাটা যদি কম হয় তাহলে কম মানুষকে তুমি খাইতে দিতে পারবা। তো আমরা যেহেতু দেখতেছি যে মাইটোকন্ড্রিয়ার সব থেকে কেমিক্যাল রিয়াকশন বেশি হচ্ছে কোন জায়গায়? ভিতরের লেয়ারে। এই জন্য ভিতরের লেয়ার কি চায় যে সে যেন জায়গায় বা মানে আয়তনে বা ভলিউমে সে যেন বড় হইতে পারে, বেশি জায়গা যেন সে দখল করতে পারে। কিন্তু তাকে তো চারিদিক থেকে ঘিরে রাখছি, এখন সে চিন্তা করে দূর, আমি তো অনেক জায়গা দরকার কিন্তু আমি তো এত জায়গা করতে পারতেছি না, তখন কিন্তু সে আসলে পেঁচাই থাকে। আমি যদি তোমাকে আরেকটু উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি, মনে করো আমার হাতে যে কাগজটা আছে, এই কাগজটা কিন্তু একটা বড় কাগজ। এই কাগজটা যদি আমি আমার পকেটে ঢুকাইতে চাই তাহলে কিন্তু ঢুকবে না, কারণ পকেটের তুলনায় এর কিন্তু জায়গা বড়, এ কিন্তু আয়তনটা বেশি। তাহলে আমাকে এটাকে কি করতে হবে? আমি যদি এভাবে এটাকে ভাঁজ করি তাহলে কিন্তু ইজিলি আমি কিন্তু অল্প জায়গায় এটাকে রাখতে পারবো। ঠিক একই রকম ভাবে যেহেতু মাইটোকন্ড্রিয়ার ভিতরের লেয়ারে বেশি বিক্রিয়া হয়, বেশি রিয়াকশন হয়, এই জন্য ভিতরে জায়গা যত বেশি হবে মাইটোকন্ড্রিয়ার রিয়াকশনও তত বেশি হবে। তো মাইটোকন্ড্রিয়া সবসময় চায় যে সেজন্য বেশি বেশি রিয়াকশন করতে পারে। আর এই কারণে মাইটোকন্ড্রিয়া চাচ্ছে যে সেজন্য বেশি জায়গা দখল করতে পারে, কিন্তু তাকে যেহেতু আমি চারিদিক থেকে ঘিরে রাখছি এই জন্য সে ভাঁজ হয়ে গেছে। তুমি যদি এই ভাঁজটাকে খুলে দাও, ফোল্ডেড এই জায়গাটাকে তুমি যদি খুলে দাও, তাহলে দেখবা কি এটার তুলনায় আকারে কি হয়ে গেছে? বড় হয়ে গেছে। তাহলে যেহেতু মাইটোকন্ড্রিয়ার ভিতরের লেয়ারে রিয়াকশন বেশি, এজন্য জায়গাও লাগবে বেশি, কিন্তু যেহেতু সে জায়গায় বড় হইতে পারবে না, চারপাশটাকে ঘিরে রেখে ফেলছে, এজন্য অল্প জায়গায় বেশি পরিমাণে থাকতে হয় বিধায় সে কিন্তু পেঁচিয়ে থাকে। সবাই একটু কমেন্ট করে ফেলো, আমি সবার একটু দেখি যে এই টপিক আমি যেটা বুঝাইছি যে মাইটোকন্ড্রিয়ার ভিতরের লেয়ারটা কেন ফোল্ডেড, এটা তোমরা বুঝতে পারছো কিনা। এবং মাইটোকন্ড্রিয়া যে আমরা ফসফোলিপিডের কথাবার্তা বলছি,
এটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা। এটাতে খুব সহজে তোমরা যে কোনো মানুষকে লেখফুল করতে পারবা, যে কোনো মানুষকে তুমি এটা দিয়ে কোশ্চেন করে তুমি খুব সুন্দর মতো করে কিন্তু তার কাছে তুমি নিজেকে হিরো হিসেবে গণ্য করতে পারবা। সবাই কিন্তু থক হয়ে যাবে যে কি রে, জীবনে তো এটা ভাবিই নাই কখনো যে এটারও কোনো কোশ্চেন হইতে পারে। দেখি আমার বাচ্চাগুলো কি লিখছে, সবাই দেখি। ভাই ব্রাদার, আমরা একটু বলে ফেলি, দেখি ভাই ব্রাদার কি সব কথা বলতেছে, দেখা যাক। দেখি দায়ান হাসান লিখছে ভাইয়া ক্লিয়ার। সোহানা শারমিন লিখছে ক্লিয়ার। তারপরে ডিএনএ এর মতো ভাঁজ হয়ে যায় তাহলে, হ্যাঁ ডিএনএ এর মতো। ডিএনএ যেমন দেখো একটা ভালো কথা বলছে যে এখন তো আমার কোর্সের একটা স্টুডেন্ট, এবং আলহামদুলিল্লাহ আমি আশা রাখি ও খুব ভালো একটা জায়গায় পৌঁছাবে। আমার কোর্সে যতগুলো বাচ্চা ভর্তি হয় আমি এতটুকু বিলিভ করি যে আমার বাচ্চাগুলো শেখার জন্য ভর্তি হয়। তো এই জায়গায় এ খুব ভালো জায়গায় কিন্তু যাবে এই ছেলেটা। আচ্ছা এখানে একটু খেয়াল করে দেখো, এই যে ডিএনএ কিন্তু পেঁচানো হয়। কেন ডিএনএ পেঁচানো হয়? কারণ একটা আইডিয়াল ডিএনএ, মাঝে মাঝে আমি কিছু শর্ট ভিডিও দিই, এই শর্ট ভিডিওগুলো দেখার চেষ্টা করবো, অনেক কিছু শিখতে পারবা। একটা ডিএনএ কিন্তু 3 মিটার লম্বা হয়, 3 মিটার। এখন একটা ডিএনএ যদি আইডিয়াল একটা ডিএনএ 3 মিটার যদি লম্বা হয়, কিন্তু নিউক্লিয়াস তত বড় না, একটা সেল তত বড় না, সেলের তো লেন্থ হচ্ছে 1 মাইক্রোমিটার, ঠিক আছে? তাহলে এরকম যদি 1 মাইক্রোমিটার হয়, তাহলে অল্প একটা জায়গার মধ্যে যদি তুমি কোনো বড় জিনিসকে রাখতে চাও, তাহলে তখন কি হতে হবে? পেঁচাই থাকবে। ঠিক একই রকম কারণে মাইটোকন্ড্রিয়া যে কারণে পেঁচাই ছিল, ডিএনএ কিন্তু এরকম কারণের জন্য পেঁচাই থাকতেছে। ডিএনএ যেহেতু আকারে অনেক বড়, কিন্তু এটাকে অল্প জায়গায় থাকতে হয় বিধায় এ সবসময় পেঁচাই থাকে। এ বাদেও আরো কিছু কারণ আছে, বাট তোমাদের লেভেল অনুযায়ী এটাই ঠিক আছে, ঠিক আছে? আহসান আলী লিখছে ক্লিয়ার। এইসএফ নাইয়ার, এটা দেখতেছি নতুন, এ ক্লিয়ার। স্যার দ্বি স্তরের আরো কয়েকটা উদাহরণ দেন। এন্ডোপ্লাজম রেটিকুলাম, গলগি বডি, এগুলো দ্বি স্তরের। সামিয়া তাসনুবা এও লিখছে ক্লিয়ার, ওকে ঠিক আছে। ফাতেমাতুজ জোহরা কি লিখছে জানি না, ও কি দিছে আমি সেটাও জানি না। স্যার দ্বিতীয় স্তরের আরো কয়েকটা উদাহরণ দিলাম তো, দ্বিতীয় স্তরের আরো কয়েকটা উদাহরণ দিলাম। মাইটোকন্ড্রিয়া দিছি, গলগি বডি দিছি, এন্ডোপ্লাজম রেটিকুলাম দিলাম। তারপরে হচ্ছে তোমার প্লাস্টিড, প্লাস্টিডের তোমাদের বইতে দেখবা লেখা আছে মানে 2 লেয়ারের, কিন্তু এটা অনেক সময় 3 লেয়ারের আছে। আমাদের যখন ইন্টারে উঠবে তখন আমরা বুঝতে পারবো, ঠিক আছে? নেক্সট টপিকে ইনশাআল্লাহ আমরা চলে যাই। আমরা নেক্সট টপিকের যদি কথাবার্তা বলি, দেখি নেক্সট টপিকে কি নিয়ে ডিসকাস করা আছে। নেক্সট টপিকে আমরা যাই, সেটা হলো এখন মাইটোকন্ড্রিয়ার যে ভিতরে যে খাঁজ দেখো না, এই যে ভিতরে যে খাঁজ, এই যে ভিতরে যে খাঁজ, এই ভিতরে খাঁজটাকে বলা হয় ক্রিস্টি, দ্য ইনার ফোল্ডেড পোর্শন অফ দ্য ইনার মেমব্রেন। দেখো দ্য ফোল্ডেড পোর্শন অফ দ্য ইনার মেমব্রেন অফ দ্য মাইটোকন্ড্রিয়া, দ্য ফোল্ডেড পোর্শন বা অথবা দ্য ফোল্ডেড পার্ট অফ দ্য ইনার মেমব্রেন অফ মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার ভিতরে যে ভাঁজের মতো যে অংশটা দেখা যায় সেটাকে বলা হয় ক্রিস্টি। সেটাকে কি বলা হয়? ক্রিস্টি শব্দ অর্থ হচ্ছে খাঁজ বা ভাঁজ। তাহলে মাইটোকন্ড্রিয়ার ভিতরে যে ইনার মেমব্রেনে যে ভাঁজটা দেখা যায়, যে ফোল্ড পার্ট দেখা যায়, এই ফোল্ড পার্টটাকেই কি বলা হয়? এটাকে বলা হয় ক্রিস্টি। মাইটোকন্ড্রিয়ার ভিতরে এই যে যাবতীয় যা কিছু, একটা সেলের ভিতরে যাবতীয় যা কিছু, ওইটাকে বাঁচায় রাখতে গেলে যা কিছু লাগে তরল অংশ, এই তরল অংশটাকে কি বলা হয়? ম্যাট্রিক্স অথবা মাতৃকা। আর এখানে আরেকটা জিনিস তোমাকে খুব সুন্দর মতো জানতে হবে, সেটা হচ্ছে অক্সিজোম। এই জায়গাটায় অক্সিজোম, অক্সিজোমের নাম আসলে অক্সিজোম কেন? এটা আমি যদি তোমাকে কোশ্চেন করি, 1 লক্ষ বাচ্চার মধ্যে 1 লক্ষ বাচ্চাই পারবে না, একদম ফ্রাঙ্কলি স্পিকিং 1 লক্ষ বাচ্চা আসলে পারবে না। অক্সিজোম, অক্সিজোমের নাম আসলে অক্সিজোম কেন? এই যে অক্সিজোম বলতে আসলে কি বোঝায়? অক্সিজোম মানে হলো এই যে ক্রিস্টির গায়ে যেগুলো ডট ডট গ্রানিউলার বা দানার মতো যে জিনিসগুলো দেখতেছো না, এইগুলোকে বলা হয় ক্রিস্টি। মানে ক্রিস্টির উপরে যেগুলো থাকে এগুলোকে বলা হয় অক্সিজোম। অক্সিজোমের নাম আসলে অক্সিজোম কেন হয়? অক্সিজোমের নাম অক্সিজোম হওয়ার পিছনে কিছু কারণ আছে। সে কারণটা কি সেটা একটু আমরা যদি একটু দেখি। দেখো অক্সি শব্দটা আসছে হচ্ছে অক্সিডেশন থেকে। অক্সি শব্দটা কোন জায়গা থেকে আসছে? অক্সিডেশন থেকে। অক্সিডেশন আমরা যারা জানি না তারা কেমিস্ট্রি ছেড়ে দাও। এটা তুমি এসএসসি 2026 হও, এসএসসি 2027 হও, অথবা এসএসসি 2025 হও না কেন, তোমার এই লেভেলে এসে এটা আসলে জানা উচিত। অক্সিডেশনের বাংলা শব্দের অর্থ হচ্ছে জারণ। জারণ শব্দের অর্থ হলো সারুন। সারুন মানে কি? ছেড়ে দিন। কারে ছেড়ে দিব? ইলেকট্রন ছেড়ে দেন, ইলেকট্রন ছেড়ে দেন। তার মানে এই জায়গায় বুঝে কোনো কিছুকে ছেড়ে দেওয়া, ত্যাগ করে দেওয়াটাকে বলা হয়, বা ডোনেট করে দেওয়াটাকে বলা হয় অক্সিডেশন, ঠিক আছে? আমরা একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝালে তোমরা বুঝতে পারবা। এখানে আমি দেখো একটা উদাহরণ দিয়ে রাখছিলাম, সেটা আমি এখানে দিয়ে বুঝাই। সোডিয়াম, আমরা জানি যে সোডিয়ামের 11টা ইলেকট্রন থাকে। হ্যাঁ, অক্সিডেশন কি জিনিস কেমিস্ট্রি তো আমি পড়াই, আমার পেইড কোর্সে পড়াই। এখন তোমাদের কালকে একটু দেখাই দিই। তো সোডিয়ামের যদি আমরা বলি, সোডিয়ামের প্রথম সেলে ইলেকট্রন থাকে 2টা, পরবর্তী সেলে ইলেকট্রন থাকে 8টা, এর পরবর্তী সেলে ইলেকট্রন থাকে হচ্ছে আমাদের 1টা। তো ওই
সোডিয়াম স্ট্যাবিলিটি বা স্থিতিশীলতা অর্জন করার জন্য, ও চায় না যে ওর সাথে কেউ রিয়াকশন করুক, কিন্তু একটা ইলেকট্রন থাকতে ওর সাথে কেউ রিয়াকশন করবে, ওর স্বাদটা নিতে হবে, অথবা ও একটা ছেড়ে দিবে। ও চাবে কি দূর হয়ে আমি একটা ছেড়ে দিই, একটা ছেড়ে দিয়ে ও স্ট্যাবিলিটি একটা অবস্থায় চলে আসবে, আর্গনের মতো হয়ে যাবে। তো এই যে একটা যখন ছেড়ে দিল সোডিয়াম, যে একটা ইলেকট্রন ছেড়ে দিল, ছেড়ে দিয়ে যে সোডিয়াম আয়নে পরিণত হইল, এই যে সারার যে প্রসেস, এই অক্সিজেন মানে ইলেকট্রন সারার যে প্রসেস, সোডিয়াম ইলেকট্রনটা ছেড়ে দিল। নট অনলি সোডিয়াম, যে কেউ যদি কোনো একটা এলিমেন্ট বা মৌল যদি ইলেকট্রন ছেড়ে দেয়, তখন যে প্রসেসের মাধ্যমে ছাড়ে সেই প্রসেসকে বলা হয় অক্সিডেশন। অক্সিডেশন মানে হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে দেওয়ার প্রক্রিয়া। যে প্রক্রিয়ার মাধ্যমে বা যে প্রসেসের মাধ্যমে আমরা ইলেকট্রন ডোনেট করে দিই বা ত্যাগ করে দিই, ওই প্রসেসকে বলা হয় অক্সিডেশন। এখন কোশ্চেন হলো ভাইয়া, তাহলে এই যে মাইটোকন্ড্রিয়ার মধ্যে কি অক্সিডেশন হবে? হ্যাঁ, মাইটোকন্ড্রিয়ার মধ্যে অক্সিডেশন হবে, কিন্তু সোডিয়ামের অক্সিডেশন হবে না। এখানেও কোনো কিছু ছেড়ে দেওয়া হবে অথবা ভাঙা হবে। আমরা যেমন এখানে সোডিয়ামটাকে ভেঙে ফেলে দিলাম, ঠিক একই রকম ভাবে আমাদের মাইটোকন্ড্রিয়ার মধ্যে এরকম কিছু ভাঙাভাঙি অর্থাৎ ছেড়ে দেওয়াদির কথাবার্তা থাকে। তো যে জায়গাটার মধ্যে এই ছেড়ে দেওয়ার কথাবার্তা থাকে, যে জায়গাটার মধ্যে এই ছেড়ে দেওয়ার কথাবার্তা থাকে, সেই জায়গাটাকে বলা হয় অক্সিজোম। মানে যে জায়গাটার মধ্যে এরকম ভাঙাভাঙি হবে, সেই জায়গাটাকে আমরা কি বলবো? অক্সিজোম। অর্থাৎ এই জায়গাটায় ভাঙাভাঙি হবে। তাই এখানে জোম শব্দের অর্থ কি ভাইয়া? এখানে জোম শব্দের অর্থ কিন্তু সাবস্টেন্স। আমরা এই জোম শব্দটা সব জায়গায় দেখছি, কিন্তু যেরকম রাইবোজোম, দেখছো? রাইবোজোম, তারপরে ক্রোমোজোম, ক্রোমোজোম, ক্রোমোজোম। তাহলে জোম শব্দের অর্থ হলো সাবস্টেন্স। সাবস্টেন্সের বাংলা অর্থ হলো বস্তু। তাহলে যে বস্তুর মধ্যে জারণ প্রক্রিয়া সংঘটিত হয় তার নাম কি? অক্সিজোম। রাইবোজোম, যার মধ্যে রাইবো নিউক্লিক অ্যাসিড আছে, সেটাকে বলা হয় রাইবোজোম, যে বস্তুর মধ্যে। ক্রোমোজোম শব্দের অর্থ হচ্ছে, ক্রোমো শব্দের অর্থ হলো কালার, আর জোম শব্দের অর্থ হলো সাবস্টেন্স অথবা বস্তু। জোম শব্দের অর্থ কি? সাবস্টেন্স অথবা বস্তু। তার মানে ক্রোমোজোম শব্দের অর্থ হলো কালারফুল বস্তু অথবা কালারফুল সাবস্টেন্স, যেটা আমাদের মানে কোষের মধ্যে একটা জিনিস আছে যেটা কালারফুল সাবস্টেন্স, সেটাকে আমরা বলি ক্রোমোজোম। তাহলে যে কোনো শব্দের সাথে যদি কখনো জোম শব্দ দেখো বা সোম শব্দ দেখো, এক একজন এক একটা উচ্চারণ করে, তাহলে সেই ক্ষেত্রে তুমি এটাকে কি বলবো? সাবস্টেন্স অথবা বস্তু অথবা বডি। ঠিক আছে, যখন যেটা যে কাজে লাগে তখন সেটা আমরা ব্যবহার করবো। তাহলে এইখানে অক্সিজেন বলতে আমরা বোঝাচ্ছি যেই জায়গাটায় আমাদের কোনো কিছু ভাঙাভাঙি হবে, বিক্রিয়া হবে, সেই জায়গাটাকে আমরা বলবো অক্সিজেন। তো সবাই একটু আমাকে কমেন্টে লিখে ফেলো যে অক্সিজেন বুঝছি। সবাই একটু লেখো যে অক্সিজেন ক্লিয়ার, তাড়াতাড়ি। যদি সবাই বুঝে থাকো তাহলে বলো, যদি না বুঝো তাহলে আমি আবার বুঝাই দিব। ঠিক আছে, তবে এটা কেন এখানে অক্সিডেশন হচ্ছে এটা আমরা একটু পরে ইনশাল্লাহ আলোচনা করবো। ইনশাল্লাহ একটু পরে আমি তোমাদেরকে রিয়াকশনের মাধ্যমে এটা বুঝাই দিব। ঠিক আছে, রিয়াকশনের মাধ্যমে আমি তোমাদেরকে এটা বুঝাই দিব। তাড়াতাড়ি একটু বলে ফেলো যে ভাইয়া অক্সিডেশন মানে এই অক্সিজেন ক্লিয়ার। ডাই আর বাই কি সেম কথা না? জি ভাইয়া, ইমতিয়াজ রেজা ফারদিন, ডাই আর বাই সেম কথা, বাট প্লাজমা লেমা তো লিপিড প্লাস প্রোটিন। হ্যাঁ, লিপিড প্লাস প্রোটিন, এটাকে দুজনকে একসাথে বলা হয় ফসফোলিপিড। লিপিড, এখানে ফসফেটটা হচ্ছে প্রোটিন অংশ। ফসফেট যেটা দেখলাম ওটা হচ্ছে প্রোটিন অংশ, প্রোটিন। ফসফেটটা হলো প্রোটিন আর লিপিড তো আছেই, এই জন্য এটাকে ফসফোলিপিড বলে অথবা লাইপোপ্রোটিনও বলতে পারো। ঠিক আছে, অক্সিডেশন কেন শুধুমাত্র ভাগের ওইখানে হয়ে থাকে? অক্সিডেশন কারণ ওই জায়গাটাই হবে, অন্য জায়গায় হবে না। ওই জায়গাটাই হবে, অন্য জায়গায় হবে না, কারণ ওইখানে ওই এনজাইম গুলো থাকে না। এনজাইম লাগে, এক এক জায়গায় হওয়ার জন্য এনজাইম লাগে। স্যার মাইটোকন্ড্রিয়াকে বায়োব্লাস্ট নামে কেন দেওয়া হয়েছিল? এখন তো এটা তো তোমার এই লেভেলে লাগবে না। বায়ো শব্দের অর্থ হচ্ছে জীবন। ইমম্যাচিউর স্টেজে যখন কোনো শব্দ থাকে তখন সেটাকে বলা হয় ব্লাস্ট। তাহলে বায়ো শব্দের অর্থ হচ্ছে লাইফ, এবং ইমম্যাচিউর স্টেজে যে কোনো সেলকে যদি ইমম্যাচিউর স্টেজেও রাখতে চাও না কেন, সে জায়গায় তোমাকে মাইটোকন্ড্রিয়া দিতে হবে, তা না হলে সেলটা আসলে বাঁচতে পারবে না। ঠিক আছে, ভাজ বা খাজ ক্লিয়ার, অক্সিডেশন ক্লিয়ার। ঠিক আছে, ক্রিস্টিকে কেন ক্রিস্টি বলা হয়? এটা বললামই তো, ক্রিস্টি মানে হচ্ছে খাজ বা ভাজ। ফাটাফাটি ক্লাস হচ্ছে স্যার, সিলভিয়া ইসলাম ধন্যবাদ। স্বপ্ন চৌধুরী লিখছে ক্লিয়ার, খুবই ভালো লাগছে। তোমাদের রেসপন্স দেখে আমার ক্লাস নেওয়ার আগ্রহ বাড়ে। তোমরা যত রেসপন্স করো তত আমি মোটিভেটেড হই, কারণ সকাল থেকে পর্যন্ত ক্লাস নেই, আমি টায়ার্ড অফলাইনে ক্লাস নিতে নিতে। এরপরেও তোমাদের ক্লাস নিচ্ছি বিকজ অফ আমি চাচ্ছি যে আমার বাচ্চাগুলো এখান থেকে অনেক কিছু শিখতে পারো। মির্জা গোলাপ লিখছে ক্লিয়ার, সিয়ামুল ইসলাম লিখছে ক্লিয়ার, মেহেজাবিনের কি অবস্থা জানি না। আচ্ছা চলো আমরা নেক্সট টপিকে চলে যাই। এটা কেন অক্সিজেন হয়েছে এগুলো আমরা দেখবো ইনশাল্লাহ। তো এবার দেখো, এবার যদি আমরা একটু দেখি এর পরের যে অংশটা আছে, এই যে মাইটোকন্ড্রিয়া, এই মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস। মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? পাওয়ার হাউস।
জাস্ট যখন একটা কোশ্চেন দেয়, এটা খুবই কমন একটা কোশ্চেন। এবছর যারা এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করবা, বাংলাদেশের 11টা বোর্ডের মধ্যে থেকে মিনিমাম মনে করো 7টা বোর্ডে এই কোশ্চেনটা 2 মার্কে দিবে 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 দিবেই, কোনো মাপ নাই। তুমি মারা যাইতে পারো, তোমার কিডনি দুটো জায়গায় একটা হয়ে যাইতে পারে, তোমার হার্ট 3টে জায়গায় মনে করো একটা জায়গায় 3টে হয়ে যাইতে পারে, তোমার মনে করো ব্রেন খুলে দৌড় মারতে পারে, কিন্তু তোমার এই যে মাইটোকন্ড্রিয়াকে কোনো পাওয়ার হাউস বলা হয়, এইটা মিনিমাম 7 থেকে 8টা বোর্ডে 2 মার্কের কোশ্চেন হিসেবে এটা দিবেই, মানে কোশ্চেন ফাঁস করে দিলাম, এটুকু মনে রেখো। মাইটোকন্ড্রিয়াকে কোনো পাওয়ার হাউস অফ দ্য সেল বলা হয়, অথবা কোষের শক্তিঘর কেন বলা হয়, এটা বলা হয়। তো যখন এই কোশ্চেনটা করে বাচ্চারা শুধু একটা কোশ্চেনই লেখে, এখানে শক্তি তৈরি হয়, এই জন্য শক্তিঘর বলা হয়। ভাই শুধু এতটুকু যদি আমি লিখে দিই তাহলে কি হবে? একটা রিক্সাওয়ালাকেও যদি আমি কোশ্চেন করি মাইটোকন্ড্রিয়াকে কেন শক্তিঘর বলা হয়, বলবো যে শক্তি তৈরি হয় তাই বলা হয়। তাহলে একটা রিক্সাওয়ালাও যে অ্যান্সার দিচ্ছে, তুমিও সে অ্যান্সার দিচ্ছ, তাহলে তার আর তোমার মধ্যে পার্থক্য কোথায়? কোনো পার্থক্য নাই। তার একটা ডিগ্রি নাই, তোমার একটা ডিগ্রি আছে, এই ছাড়া আর কোনো পার্থক্য নাই। আমাদেরকে এমন ভাবে লিখতে হবে যেন টিচার আমার লিখা দেখে প্লিজড হয়ে যায়, সেজন্য লিখে দেখে বুঝতে পারে যে না, এটা একটা এক্সট্রা অর্ডিনারি একটা স্টুডেন্টের লেখা। এভাবেই তো হইতে হবে, তাহলে তোমার খাতার মধ্যে দেখো 80 পেয়ে প্লাস পাও, প্লাস 95 ক্রস করে প্লাস পাও প্লাস। ভালো কলেজ যদি তুমি মানে ভালো কলেজে পড়তে চাও, তাহলে কিন্তু তোমাকে অবশ্যই ভালো একটা নাম্বার অর্জন করতে হবে। কারণ এসএসসির ক্ষেত্রে কলেজ স্কুল যতটা ম্যাটার না করে, ইন্টারে ভালো রেজাল্টের ক্ষেত্রে কলেজ অনেক ম্যাটার করে, এটুকু একটু মাথায় রেখো, ঠিক আছে? তো আমরা আসলে কিভাবে লিখবো যদি কখনো দেয় যে কোষের শক্তিঘর বা পাওয়ার কেন বলা হয়, পাওয়ার হাউস কেন বলা হয়? তো প্রথমত যদি আমরা একটু দেখার চেষ্টা করি যে পাওয়ার, পাওয়ার শব্দের অর্থ কি? পাওয়ার শব্দের অর্থ হচ্ছে এনার্জি, তাই না? এনার্জি। এনার্জিটা একটা সেলের ভিতরে কেন লাগে? এনার্জি মানে কি? এই যে আমি কথা বলতেছি, আমি খাচ্ছি, দাচ্ছি, ঘুরতেছি, ফিরতেছি, মানে যাবতীয় যা কাজ আমরা করতেছি, এর জন্য আমাদের এনার্জি লাগে, শক্তি লাগে। তো এই শক্তিটা আসলে আমাদের বডিতে কোন ফরম্যাটে থাকে? এই শক্তিটা আমাদের বডিতে আমাদের সেল যেটাকে গ্রহণ করে সেটা হচ্ছে এটিপি। সেল কি গ্রহণ করে? সেল হচ্ছে এটিপি গ্রহণ করে, এটিপি হিসেবে শক্তিটাকে আমরা পাই। তার মানে যেটা এনার্জি সেটা হচ্ছে এটিপি। কোশ্চেন হইল এটিপি আসলে কেন লাগে? এটিপি কেন লাগে? আমাদের একটা জিনিস আমি তোমাদেরকে একটু বুঝাই, দেখো আমাদের সেল, আমাদের একটা সিকোয়েন্স আছে, ঠিক আছে? একটা সিকোয়েন্স কিন্তু আমাদের আছে। সিকোয়েন্সটা কি? সিকোয়েন্সটা হলো, আমরা জানি যে অনেকগুলো সেল মিলে যেটা তৈরি করে সেটাকে বলা হয় টিস্যু, তাই না? অনেকগুলো সেল মিলে টিস্যু তৈরি করে, আর টিস্যু থেকে অর্গান তৈরি হয়, অর্গান বা অঙ্গ তৈরি করে, অঙ্গ তৈরি করি আমরা, হ্যাঁ অঙ্গ তৈরি করি। আর অর্গান থেকে তৈরি হয় সিস্টেম, সিস্টেমকে আমরা বলি তন্ত্র, যেমন পরিপাক তন্ত্র, রেচন তন্ত্র। আর এই সিস্টেম মিলে তৈরি করে অর্গানিজম। অর্গানিজম শব্দের অর্থ হচ্ছে জীব। তার মানে একটা প্রাণী তুমি যদি তৈরি করতে চাও, তাহলে অবশ্যই তোমাকে সিস্টেমটাকে ঠিকঠাক চলানো লাগবে, সিস্টেমটাকে বাঁচানো লাগবে। সিস্টেম তখনই বাঁচবে যখন অর্গানগুলো ঠিকঠাক কাজ করবে, অর্গানগুলো তখনই ঠিকঠাক কাজ করবে যখন টিস্যু ঠিকঠাক মতো কাজ করতে পারবে, টিস্যু ঠিকঠাক তখনই কাজ করবে যখন সেল বাঁচবে। এখন কোশ্চেন, তাহলে সেল কখন বাঁচবে? সেলের ভিতরে যখন কেমিক্যাল রিয়াকশনগুলো চলবে, কেমিক্যাল রিয়াকশন যখন সেলের মধ্যে চলবে, মানে হলো সেলের ভিতরে যে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া আছে, এই রাসায়নিক বিক্রিয়াগুলো যদি কোষের মধ্যে চলে, তাহলে কোষটা আসলে কাজ করতে পারবে। এখন রাসায়নিক বিক্রিয়া বলতে আসলে আমরা কি বুঝি? রাসায়নিক বিক্রিয়া মানে হলো, মনে করো তোমার কাছে আমি নাইট্রোজেন দিলাম আর হাইড্রোজেন দিলাম, তাহলে নাইট্রোজেন আলাদা একটা জিনিস, হাইড্রোজেন আলাদা একটা জিনিস। দুটো আলাদা জিনিসকে একসাথে করে সম্পূর্ণ নতুন একটা জিনিস যদি আমি বানাতে চাই, লাইক NH3 বানাইতে যদি চাই, তাহলে আমার দরকার কোনটা? এই দুটো জিনিসকে একসাথে করা। যে কোনো দুটো জিনিসকে একসাথে করতে গেলে অবশ্যই সে জায়গায় তোমাকে এনার্জি দিতে হবে। আমি যদি এই দুটো জিনিসকে একসাথে করতে চাই, দেখো এটা কিন্তু একসাথে হবে না, কিন্তু এদের দুজনকে যদি আমি গলাই, মানে আমি যদি এদেরকে মেল্ট করে ফেলি, তাপ দিয়ে মেল্ট করে ফেলি, তখন কিন্তু এই দুটো জিনিস একসাথে হয়ে যাবে। এই জায়গায় যে আমি তাপ দিলাম বা মেল্ট করলাম, এখানে আমার কিন্তু শক্তি দিতে হইলো, এনার্জি কিন্তু দিতে হইলো। সো এনার্জি যেহেতু আমি এখানে দিছি, সেহেতু এই জায়গাটায় আসলে কি হচ্ছে? এই জায়গাটায় আমাদের এনার্জি লাগতেছে, এনার্জি না হলে এটা তৈরি হবে না। আর এই জায়গায় এই কেমিক্যাল রিয়াকশনে হেল্প করে কে? এই কেমিক্যাল রিয়াকশনে হেল্প করে হচ্ছে এটিপি। এরকম অনেক হাজার হাজার কেমিক্যাল রিয়াকশন আমাদের দেহের মধ্যে ঘটে। তো দেহের মধ্যে এই কেমিক্যাল রিয়াকশন যখন চলবে, তখন আমাদের সেলগুলো কাজ করতে পারবে, সেলগুলো কাজ করলে টিস্যু কাজ করবে, টিস্যু কাজ করলে অর্গান কাজ করবে, অর্গান কাজ করলে সিস্টেম কাজ করবে। তার মানে সিস্টেম কাজ করলে অর্গানিজম কাজ করবে। তুমি যদি আমাকে বাঁচাইতে চাও,
আমি মানে একটা জীব, অর্গানিজম। আমাকে বাঁচাতে গেলে আমার সিস্টেম কাজ করানো লাগবে, সিস্টেম কাজ করাতে গেলে অর্গান কাজ করানো লাগবে, অর্গান কাজ করাতে গেলে টিস্যু কাজ করানো লাগবে, টিস্যু কাজ করাতে গেলে সেল বা কোষ কাজ করানো লাগবে। আর কোষ তখনই কাজ করবে যখন তার ভিতরে কেমিক্যাল রিয়াকশন হবে। আর কেমিক্যাল রিয়াকশন তখনই হবে যখন তুমি এটিপি তৈরি করতে পারবা। তো এই যে এটিপি, এই এটিপিটা আসলে কি জিনিস, এটিপির ফুল ফর্মটা আসলে কি? এটিপির ফুল ফর্মটা হচ্ছে, আমরা যদি একটু দেখার চেষ্টা করি, আমাদের নেক্সট স্লাইডটা একটু অনেক ইনফরমেটিভ আছে। নেক্সট স্লাইডটা দেখো, এই যে এটিপি, এই এটিপি এখানে কিন্তু আমি লিখছি ওয়াই মাইটোকন্ড্রিয়া ইজ কল্ড দ্য পাওয়ার হাউস অফ দ্য সেল। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়াকে কেন সেলের পাওয়ার হাউস বলা হয়? পাওয়ার শব্দের অর্থ হচ্ছে এটিপি। এটিপির ফুল ফর্মটা আগে আমরা একটু দেখার চেষ্টা করি। দেখো এটিপির ফুল ফর্মটা একটু দেখি। এটিপির ফুল ফর্ম হচ্ছে অ্যাডিনোসাইন ট্রাইফসফেট। এএমপি এর ফুল ফর্ম অ্যাডিনোসাইন মনোফসফেট। আর এডিপির ফুল ফর্ম হচ্ছে অ্যাডিনোসাইন ডাইফসফেট। তো এটা হচ্ছে ফুল ফর্ম। এটিপির ফুল ফর্ম কি? অ্যাডিনোসাইন ট্রাইফসফেট। আমি তোমাদেরকে এটিপির একটু স্ট্রাকচারটা যদি দেখানোর চেষ্টা করি যে এটিপি আসলে দেখতে কেমন হয়। দেখো, গিভ মি আ মিনিট, আমি তোমাদেরকে দেখাচ্ছি। হয়ে গেল সার্চের অপশন হয়ে গেল। দেখো, দেখো এইখানে এই জায়গা তুমি যদি একটু দেখার চেষ্টা করো তাহলে তুমি খুব সহজে বুঝতে পারবা যে এই জায়গায় একটা জিনিস আছে, এটা আরেকটা জিনিস, আর এইটা আরেকটা জিনিস। এইটাকে বলা হয় কি? ফসফেট। এই ফসফেট এখানে আছে কয়টা? এই ফসফেট আছে এখানে দুইটা। কোনো কিছু যদি একটা থাকে তখন আমরা যে শব্দটা ব্যবহার করি, তখন সেই শব্দটা আমরা ব্যবহার করি, সেটার নাম হচ্ছে মোনো। তাহলে একটা হইলে কোন শব্দ ব্যবহার করি? মোনো। যদি কখনো দুইটা হয় যে শব্দ ব্যবহার করি সেটাকে বলা হয় ডাই। যদি কোনো কিছু তিনটা থাকে যে শব্দটা ব্যবহার করি সেটা হচ্ছে ট্রাই। আমি তোমাদেরকে তোমাদের কেমিস্ট্রির ভাষায় একটু সহজে বোঝানোর চেষ্টা করি। সিও যদি থাকে তখন সেটাকে কি বলা হয়? কার্বন মোনো অক্সাইড। যদি দেখো CO2 থাকে তখন আমরা লিখি কি? কার্বন ডাই অক্সাইড। ডাই মানে কার্বন এখানে একটা এবং এখানে অক্সিজেন দুইটা, এই জন্য ব্যবহার করা হয় কার্বন ডাই অক্সাইড। যদি CO3 লেখা হয় তখন এখানে লেখা হয় কার্বন ট্রাই অক্সাইড, অথবা এর আরেকটা নাম হচ্ছে কার্বনেট। তার মানে যদি কখনো কোনো কিছু তিনটা থাকে তাহলে ব্যবহার করা হয় ট্রাই, একটা থাকলে ডাই, দুইটা থাকলে মানে ডাই, একটা থাকলে মোনো, দুইটা থাকলে ডাই, তিনটা থাকলে ট্রাই। আবার বলতেছি, একটা হইলে মোনো, দুইটা হলে ডাই, তিনটা হলে ট্রাই। এখানে তিনটা কি আছে দেখো, এখানে তিনটা ফসফেট আছে, এজন্য তার নাম হচ্ছে ট্রাইফসফেট। এখানে দুইটা ফসফেট আছে, এজন্য তার নাম ডাইফসফেট। এখানে একটা ফসফেট আছে, এই জন্য তার নাম মোনোফসফেট। তাহলে আমরা যে ফিগারটা দেখতেছি এখানে কয়টা ফসফেট আছে ভাইয়া? এটা একটা ফসফেট, এটা একটা ফসফেট, এখানে দুইটা ফসফেট আছে, এই জন্য এটার নাম হচ্ছে ডাইফসফেট। আমি যদি একটু ট্রাইফসফেটের কথা চিন্তা করি, এই যে এটা হচ্ছে এটিপি, আগেরটায় দুইটা ফসফেট ছিল, এখন তিনটা ফসফেট আছে। তুমি যদি এই দুইটা ফসফেটকে মাইনাস করে দাও তাহলে এইটুকুতে তুমি যদি চিন্তা করো এটার নাম হবে হলো AMP, অ্যাডিনোসাইন মোনোফসফেট। মোনো শব্দের অর্থ আমরা বুঝছি, ফসফেট শব্দের অর্থ আমরা বুঝছি, কিন্তু কোশ্চেন হলো অ্যাডিনোসিন বলতে আসলে কি বোঝানোর চেষ্টা করছে তারা? অ্যাডিনোসাইনের নাম অ্যাডিনোসাইন কেন হয়? এটা খুব মজার একটা জিনিস, আমি তোমাদেরকে দেখালে তোমরা মজা পাবা। যে এগুলো কিন্তু আসলে কেউ কখনো বলে না ভাই, অ্যাটলিস্ট এই লেভেলে তো কখনোই না, ইন্টার লেভেলেও বলে না, আর তো এই লেভেলে দূরের কথা। এতটুকু মানে দরকার আছে মানুষের, এত খায় কাজ আছে যে এগুলো বলতে যাবে। অ্যাডিনোসিন শব্দটাকে যদি আমরা ভাঙি, দেখো এখানে দুইটা শব্দ অ্যাডিনোসিন দিয়ে তৈরি হয়। একটা হলো এই জিনিসটা, এটাকে বলা হয় অ্যাডিনিন, এটাকে বলা হয় অ্যাডেনিন। অ্যাডেনিন হচ্ছে একটা নাইট্রোজেনাস বেস। এটা শুধু মনে রাখো, এটা একটা নাইট্রোজেনাস বেস বা নাইট্রোজেন গঠিত ক্ষারক। সাধারণত এই যে নাইট্রোজেনাস বেস বলতে আসলে আমরা কি বুঝি? নাইট্রোজেনাস বেস মানে হচ্ছে যে বেসগুলা বা যে ক্ষারকগুলা নাইট্রোজেন দিয়ে তৈরি হয়। তো এটাও নাইট্রোজেন দিয়ে তৈরি হয়, এজন্য তার নাম কি? নাইট্রোজেনাস বেস। এখানে যখন আমি লিখছি, তো এই জায়গায় নাইট্রোজেনাস বেস কি ভাইয়া শুধু অ্যাডিনিনই হয়, আর কি কিছু হয় না? হয়। কি কি হয়? এই দেখো, অ্যাডিনিন হয়, গুয়ানিন হয়, সাইটোসিন হয়, থায়ামিন হয়, ইউরাসিল হয়। এই পাঁচটা নাইট্রোজেনাস বেস, এই পাঁচটা। অ্যাডিনিনকে শর্টে প্রকাশ করতে যে শব্দটা ব্যবহার করা হয়, অ্যাডিনিনকে শর্টে যখন প্রকাশ করে, যেটা দিয়ে প্রকাশ করে সেটা হচ্ছে এই যে এ অ্যাডিনিন, জিতে গুয়ানিন, সিতে সাইটোসিন,
আর টিতে থায়ামিন, ইউতে কি হবে ভাইয়া ইউরাসিল। অর্থাৎ এই 5টা হচ্ছে আমার নাইট্রোজেনাস বেজ। এই 5টা নাইট্রোজেনাস বেজের মধ্যে আমার এই জায়গায় এটিপি মানে অ্যাডিনোসিন তৈরি করার জন্য কোন শব্দটা আসছে অ্যাডেনিন। আমরা এই অ্যাডেনিনের সাথে তার মানে এইখানে এটার নাম কি বললাম, এটার নাম হচ্ছে অ্যাডেনিন। এই অ্যাডেনিনের সাথে এইখানে একটা জিনিস লাগছে, এটার নাম হচ্ছে রাইবোজ। এটার নাম কি রাইবোজ, এটার নাম হলো রাইবোজ। তাহলে অ্যাডেনিন প্লাস রাইবোজ, এখানে আমরা বলতে পারি কি অ্যাডেনিন প্লাস রাইবোজ তার সাথে 3টা ফসফেট মিলে কি নাম হবে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। ঠিক আছে, এখন অ্যাডিনোসিন, অ্যাডিনোসিন এই নামটা কিভাবে আসলো, এই নামটা কেন এরকম হয়েছে? আমরা প্রথমে যদি অ্যাডেনিন শব্দটাকে ভাঙি, আমরা প্রথমে অ্যাডেন শব্দটুকু নেবো, জাস্ট এতটুকু নেবো, এই অ্যাডেনটুকু নেবো। অ্যাডেনটুকু যদি আমরা নেই তাহলে এখানে লিখলাম কি, দেখো এই যে সেই অ্যাডেনটুকু আমরা লিখছি অ্যাডেন। এরপরে অ্যাডেন লেখার পরে আমরা এই জায়গায় অ্যাডেন লেখার পরে আমরা এখানে রাইবোজের শুধু ওস কথাটা নিছি, শুধু ওজ, এই ওস কথাটাকে আমরা নিছি। আমরা শুধু কোনটাকে ব্যবহার করছি, ওস কথাটা ব্যবহার করছি। দেখো আমরা একটা জিনিস সুন্দরভাবে আমি তোমাদেরকে বুঝাই, কোন শব্দের সাথে যদি কখনো ওস কথা দেখো, যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ, ম্যালটোজ, গ্ল্যাকটোজ, পায়োজ, বোস মানে ওজ ওজ যদি কখনো ওজ দেখো, এরকম ওজ ওজ যদি কখনো দেখো, যেমন সুক্রোজ, ওজ মানে হলো কার্বোহাইড্রেট। ওজ মানে কি কার্বোহাইড্রেট, ঠিক আছে, ওজ মানে কি কার্বোহাইড্রেট অর্থাৎ শর্করা। ওজ মানে হলো কার্বোহাইড্রেট, ঠিক আছে। তাহলে এইখানে কোন দেখো রাইবোজের থেকে কোন শব্দটুকু নিছি ওজ, আবার বুঝাচ্ছি অ্যাডেনিনের কোন শব্দটুকু নিলাম অ্যাডেন, রাইবোজের ওজ, আর লাস্টে কোনটা পড়েছিল অ্যাডেনিনের ইন, তাহলে 3টা মিলে নামটা কি হলো অ্যাডিনোসিন। আবার বুঝাচ্ছি প্রথমে অ্যাডেনের কোনটা নিছি অ্যাডেনটুকু নিছি, রাইবোজের ওজ নিছি, আর এখানে কি নিলাম ইন, তার মানে নাম কি হলো অ্যাডিনোসাইন। এর সাথে একটা ফসফেট নাম কি হবে এএমপি, এর সাথে 2টা ফসফেট নাম কি হবে অ্যাডিনোসিন ডাইফসফেট অর্থাৎ এডিপি, আর এর সাথে 3টা ফসফেট তখন নাম কি হবে এটিপি অর্থাৎ অ্যাডিনোসাইন ট্রাইফসফেট। কথা ক্লিয়ার? তাহলে এখন আমরা আমাকে একটু কমেন্ট করে বলো যে অ্যাডিনোসাইন ক্লিয়ার, অ্যাডিনোসাইন ক্লিয়ার, এটুকু তো তাতে লিখো যে অ্যাডিনোসাইন ক্লিয়ার। সবাই একটু তাড়াতাড়ি করে বলে ফেলো যে অ্যাডিনোসাইন ক্লিয়ার ভাইয়া, অ্যাডিনোসাইন ক্লিয়ার। সবাই একটু বলে ফেলো যে অ্যাডিনোসাইন ক্লিয়ার। আলোর বোধ লিখছে সেরা ক্লাস ভাইয়া। রাইবোজোম মানে কি? রাইবো শব্দের অর্থ হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড, ওখানে আরএনএ তে তৈরি হয়, আর জোম শব্দের অর্থ হচ্ছে সাবস্টেন্স। তাই যে রাইবোজোম রাইবোনিউক্লিক অ্যাসিড তৈরি করা হয় সেটাকে বলা হয় রাইবোজোম, যে সাবস্টেন্স রাইবোনিউক্লিক অ্যাসিডে তৈরি। সাকিব আল হাসান লিখছে ক্লিয়ার, মারুফ ইসলাম লিখছে অ্যাডিনোসিন ক্লিয়ার, এইসএফ নাইর লিখছে ক্লিয়ার। ওকে, ইন যুক্ত করার কি কোনো কারণ আছে? আছে। কোন শব্দের সাথে যদি কখনো ইন থাকে তার মানে মনে রাখবা এটা হলো প্রোটিন, যেমন অ্যালবুমিন, ইন মানে প্রোটিন। কোন শব্দের সাথে ওজ মানে কার্বোহাইড্রেট আর ইন মানে প্রোটিন, ঠিক আছে। যেমন অ্যারিথ্রোপয়েটিন, ইন লাস্টে ইন শব্দ আছে, দ্যাটস মিন এটা একটা প্রোটিন, ঠিক আছে। অ্যাডেনিন মিনিং কি? অ্যাডেনিন মানে তো বললাম এটা একটা নাইট্রোজেনাস বেস। অ্যাডিনোসাইন আরেকবার বলেন ভাই, অ্যাডিনোসাইন আবার বলতে হবে? আচ্ছা তারপর আবার বলতেছি, দেখো অ্যাডিনোসাইন শব্দটা আসছে হচ্ছে আমাদের অ্যাডেনিন প্লাস রাইবোস এই 2টা রিয়াকশন করে। এখানে অ্যাডেন শব্দের অর্থ দেখো, প্রথমে আমরা অ্যাডেনিন থেকে অ্যাডেন শব্দটুকু কালেক্ট করব। তাহলে এখানে আমরা প্রথমে অ্যাডিনোসিন থেকে অ্যাডেন শব্দটা কালেক্ট করছি, এরপরে রাইবোজের ওজ নিছি, আর এখানে যেটা পড়েছিল সেটাকে আবার কালেক্ট করে দিছি, মানে এখানে জোড়া লাগিয়ে দিছি। তাহলে 3টা শব্দ থেকে আসছে অ্যাডেন, ওজ, ইন, তার নাম কি হয়েছে অ্যাডিনোসাইন। কথা ক্লিয়ার? ওকে, নেক্সট যাবো আমরা, নেক্সট যাবো, হ্যাঁ নেক্সট যাবো, আমাদের ইফতারের সময় হয়ে গেছে, নেক্সট যাইতে হবে, তাড়াতাড়ি একটু ফাস্ট যাইতে হবে। এখন কোশ্চেনটা হইলো এই এটিপি আমরা তাহলে কি বলতে পারি? দেখো আমার এখানে ভাই আপনি আমাকে এটিপি বানাবেন, আমি আপনাকে এডিপি দিব। তাহলে এডিপি মানে কয়টা ফসফেট আছে? 2টা। তুমি আমাকে বলছো কি যে ভাইয়া আপনি এখান থেকে আমাকে এটিপি বানাই দেন। তাহলে এটিপি যদি আমি বানাই দিতে চাই তাহলে এখানে কয়টা ফসফেট দিতে হবে? এখানে ফসফেট দিতে হবে হচ্ছে একটা। তাহলে এই জায়গায় আরেকটা ফসফেট আমার লাগবে, কারণ এখানে 2টা ফসফেট আছে, এই জায়গায় আমার আরেকটা ফসফেট লাগবে। যেহেতু 2টা ফসফেট আছে, আরেকটা ফসফেট যেহেতু আমার এখানে দরকার, সেহেতু এই জায়গায় ফসফেটটাকে আমাকে অ্যাড করতে হবে, ঠিক আছে। এটা 2টা ফসফেট, তার মানে আমরা এখান থেকে কি বলতে পারি যে এডিপি প্লাস ফসফেট, এটাকে বলা হবে আমাদের এটিপি। এই পিআই মানে হলো ইনঅর্গানিক ফসফেট, ঠিক আছে, ইনঅর্গানিক ফসফেট, ইনঅর্গানিক ফসফেট। আইতে ইনঅর্গানিক আর পিতে ফসফেট, এই জন্য এটাকে বলা হয় ইনঅর্গানিক
ফসফেট, মনে থাকবে। ইনঅর্গানিক ফসফেট মানে কি, এগুলো কি, এগুলো কেমিস্ট্রি জিনিসপত্র, যদি কেমিস্ট্রি আমি পড়াই, আমি যে পেইড কোর্সে এটা বুঝিয়ে দিব, ঠিক আছে, এটা নিয়ে এখন হেডেক নাই। এটাকে বলা হয় ইনঅর্গানিক ফসফেট। এটার একটা ফর্মুলা আছে, এই পিআই এর একটা ফর্মুলা আছে, এটাকে শর্টে তো এটাতে প্রকাশ করা হয়, বাট এটার ফর্মুলাটা হলো H3PO4, H3PO4। আচ্ছা এখনই বুঝাই দিই, দেখো H3PO4 কোন একটা মলিকিউল যদি কার্বন আর হাইড্রোজেন দিয়ে তৈরি হয় তখন সেটাকে বলা হয় হাইড্রোকার্বন, তখন সেটাকে কি বলা হয় হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন মানে হলো অর্গানিক। তোমাদের এই যে যারা এবার পরীক্ষার্থী আছো, এবার যারা আবার তোমার এসএসসি 26 আছো, তারা কিন্তু অর্গানিক চ্যাপ্টার বা জৈব যৌগ, এটাকে বলা হয় অর্গানিক কম্পাউন্ড। অর্গানিক কম্পাউন্ড, তাহলে অর্গানিক কম্পাউন্ড করা যারা কার্বন আর হাইড্রোজেন দিয়ে তৈরি, এদেরকে বলা হয় জৈব যৌগ। কিন্তু আমি যদি একটা উদাহরণ দিই, CH4, এখানে কিন্তু এটা একটা জৈব যৌগ, কারণ এখানে কার্বনও আছে হাইড্রোজেনও আছে। আবার C2H6 বা C2 বা ধরি C6H12O6, যেটা আমরা জানি গ্লুকোজ, এটাও কিন্তু একটা জৈব যৌগ বা হাইড্রোকার্বন। কেন? কারণ এখানে হাইড্রোজেনও আছে কার্বনও আছে। কিন্তু আমরা যদি বলি এই যে NaCl, এখানে কিন্তু সোডিয়াম আছে, ক্লোরিন আছে, কিন্তু কার্বনও নয় হাইড্রোজেনও নয়। তার মানে এটা একটা কি, এটা একটাকে বলা হবে ইনঅর্গানিক 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 কম্পাউন্ড, এটাকে ইনঅর্গানিক বলা হয়। ইনঅর্গানিক, ইনঅর্গানিক শব্দের অর্থ হচ্ছে অজৈব, তার মানে এরা একটা অজৈব, ঠিক আছে, এরা হলো অজৈব। তো এইখানে তুমি যদি একটু খেয়াল করে দেখো, এখানে হাইড্রোজেন ঠিকই আছে, কিন্তু এখানে কি নাই, এখানে তোমার হচ্ছে কার্বন নাই। দ্যাটস ওয়াই এটাকে বলা হয় ইনঅর্গানিক, এটাকে বলা হয় ইনঅর্গানিক। এটার একটা নাম হলো এই যে ইনঅর্গানিক, এটাকে কি বলা হয় ফসফেট, এই জন্য এটার নাম হচ্ছে ইনঅর্গানিক ফসফেট। যেহেতু এখানে কার্বন নাই হাইড্রোজেন আছে, এই জন্য এটাকে কি বলা হয় ইনঅর্গানিক ফসফেট। এটার বাণিজ্যিক নাম, এটাকে বলা হয় ফসফরিক অ্যাসিড, ফসফরিক ফসফরিক অ্যাসিড, ঠিক আছে, এটাকে বলা হয় ফসফরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড। আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, আমরা খুব কমন দুটো নাম শুনছি, একটার নাম হলো ডিএনএ, দেখো একটার নাম ডিএনএ, আরেকটার নাম আরএনএ। ডিএনএ ফুল মিনিং হলো ডিএনএ ফুল মিনিং, ডিএনএ এখানকার ফুল মিনিং হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। আর এখানে আরএনএ এর ফুল মিনিং হলো রাইবো নিউক্লিক অ্যাসিড। দেখছো লাস্টে কোনটা আছে, অ্যাসিড আছে। এই অ্যাসিডটা কার জন্য থাকে জানো, এই অ্যাসিডটা হচ্ছে এই H3PO4। তার মানে আমাদের ডিএনএও এই H3PO4 দিয়ে তৈরি হয়, ঠিক আছে, আমরা প্রমাণ করে দেখাবো, আমরা প্রমাণ করে দেখাবো। তার মানে যে ডিএনএ বলি না অ্যাসিড, এটা কার জন্য, এই যে ফসফরিক অ্যাসিডের অ্যাসিডিটির জন্য। যেহেতু এখানে ফসফরিক অ্যাসিড আছে, সেই জন্য এটাকে কি বলা হয় ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড অথবা কি রাইবোনিউক্লিক অ্যাসিড। কেউ ব্যাখ্যা দিবে না যে এগুলো কেন কেন কি দেখি, এগুলো আমরা বলবো না। এখন আমরা এখানে কিন্তু বুঝাই ফেলছি। তার মানে বিষয়টা আমি যদি এটা একটু মুছে দেই, এটা যদি মুছে দেই তাহলে বুঝতে পারবা যে এই জায়গায় দেখো, তাহলে এটিপি তৈরি করতে গেলে তোমার কি লাগবে, এডিপি লাগবে, সাথে কি লাগবে, পিআই লাগবে। এখন এই এটিপি তৈরি হয় একটা প্রসেসের মাধ্যমে, যে প্রসেসটাকে বলা হয় রেসপিরেশন প্রসেস। এটিপি আমাদের বডিতে যখন তৈরি হয়, এটা যে প্রসেসের মাধ্যমে তৈরি হয়, এই প্রসেসটাকে কি বলা হয় রেসপিরেশন প্রসেস। এটিপি তৈরি প্রসেসের নাম কি আসলে, দেখো এটিপি তৈরি যে প্রসেস, এই প্রসেসের নাম দেখো কি হয় এখানে। আমরা জানি যে আমরা ভাত খাই, দেখো রাইস, রাইস মানে ভাত, ভাতটাকে খেয়ে আমরা কি পাই, C6H12O6, C6H12O6। এর সাথে রিয়াকশন করে বাতাসটাকে আমরা কি গ্রহণ করি, আমরা প্রথমে যখন খাবারটা খাই, এই খাবারের সাথে এবার বাতাসের সাথে রিয়াকশন করে, দেখো এই যে এটার সাথে রিয়াকশন করে কি তৈরি করে, তৈরি করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে, পানি তৈরি করে, এবং তৈরি করে কি ভাইয়া এটিপি তৈরি হয়। এই দেখা সেই এটিপি তৈরি করে, ঠিক আছে। এখন বলতে পারো ভাইয়া আমরা যদি একটা গ্লুকোজ খাই ভাইয়া, তাহলে কয়টা এটিপি তৈরি হতে পারে, 38টা এটিপি তৈরি হবে। একটা গ্লুকোজ খাইলে 38টা এটিপি তৈরি হয়। তো এই যে 38টা এটিপি তৈরি হয়, এর কিন্তু একটা হিসাব আছে, এটা আমাদের চ্যাপ্টার 4-এ কাজে লাগবে। তো এইখানে দেখো আমরা যখন অক্সিজেনটা গ্রহণ করি, ঠিক ওই সময় আমাদের কার্বন ডাইঅক্সাইড কিন্তু আমাদের বের করতে হয়। তার মানে আমরা যখন গ্লুকোজের সাথে অক্সিজেন যদি বিক্রিয়া ঘটাই দিই, তখন আমাদের কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, পানি তৈরি হবে, এবং কি এটিপি তৈরি হবে। আমার দরকার কোনটা আসলে, আমার দরকার হচ্ছে এটিপি। এটিপি মানে কি, এটিপি মানে হলো পাওয়ার। এটিপি মানে কি, এটিপি মানে হলো পাওয়ার, আমার দরকার পাওয়ার। তাহলে এই যে পাওয়ারটা, এই পাওয়ারটা যদি ঘটাইতে হয়, অবশ্যই একটা প্রসেসের মাধ্যমে পাওয়ারটা সংগঠিত করতে হবে, এখন কোশ্চেনটা হলো
এই পাওয়ারটা সংগঠিত হয় কোন জায়গায়, এই রিয়াকশনটা কোথায় হয়, এই রিয়াকশনটা হয় হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়াতে, এবং এর নাম হচ্ছে রেসপিরেশন। এর নাম কি? রেসপিরেশন। রেসপিরেশনের নাম রেসপিরেশন কেন? এখানে তিনটা শব্দ পাওয়া যায়, একটা হচ্ছে রি, আর একটা হলো স্পাইরা, আর একটা শব্দের নাম হলো স্পাইরা, আর একটা শব্দের নাম হলো শোন। তাহলে কয়টা শব্দ আছে ভাইয়া? টোটাল শব্দ হলো তিনটা, রেসপিরেশন, এই যে রি, স্পাইরা এবং কি শোন। রি শব্দের অর্থ কি? তুমি কি জীবনে একবার কি অক্সিজেন নিবা আর কার্বন ডাইঅক্সাইড কি একবার ছেড়ে দিবা? কখনোই না, আমরা বারবার করি। তাহলে রি শব্দটা আসছে হচ্ছে রিপিট থেকে, রিপিট। রিপিট শব্দের অর্থ হচ্ছে বারবার। স্পাইরা শব্দের অর্থ হচ্ছে ব্রিদিং। স্পাইরা শব্দের অর্থ কি? স্পাইরা শব্দের অর্থ হচ্ছে ব্রিদিং। ব্রিদিং বলতে আসলে আমরা কি বুঝি? ব্রিদিং মানে হলো ইনহেলিং, ইনহেলিং of oxygen and exhaling of carbon dioxide, and exhaling of carbon dioxide. ব্রিদিং এর বাংলা অর্থ হচ্ছে শ্বাস। তো শ্বাস বলতে আসলে আমরা কি বুঝি? শ্বাস মানে হলো অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ। তাহলে আমরা এখানে যে কাজটা করছিলাম, কি কাজ করছি? আমরা একবার অক্সিজেন নিয়ে নিচ্ছি, বিষয়টা এমন, আমরা বারবার অক্সিজেন নিচ্ছি আর কার্বন ডাইঅক্সাইড কি করতেছি? ত্যাগ করে দিচ্ছি। এখন এই জায়গাটায় শোন শব্দের অর্থ কি? শোন শব্দের অর্থ কিন্তু প্রসেস। কোন শব্দের সাথে যদি কখনো শোন দেখো, ওসিস দেখো, অথবা সিস দেখো, ওসিস কোন শব্দের সাথে কখনো শোন, ওসিস অথবা সিস যদি কখনো দেখো, তার মানে এটা মনে রাখবা প্রসেস অথবা প্রক্রিয়া। তার মানে যে প্রক্রিয়াতে রেসপিরেশন সংগঠিত করা, মানে যে প্রক্রিয়াতে আমাদের বারবার অক্সিজেন গ্রহণ করি এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি। আবারও বলতেছি, যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা বারবার অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, ওই প্রক্রিয়া বা ওই প্রসেসটাকে বলা হয় রেসপিরেশন। ঠিক আছে, যেটার বাংলা অর্থ হলো শ্বসন। এখন কোশ্চেনটা হলো, এই রেসপিরেশন কোথায় সংগঠিত হয়? এই রেসপিরেশন মনে করো এটা একটা হাউস, এই হাউসের মধ্যে রেসপিরেশন সংগঠিত হচ্ছে। তাহলে এই হাউসের মধ্যে তুমি রেসপিরেশনের মাধ্যমে কোনটা তৈরি করতেছো? তোমার মূল উদ্দেশ্য কোনটা? তোমার মূল উদ্দেশ্য এটিপি তৈরি করা। তাহলে মানে তুমি একটা ঘরের মধ্যে এটিপি তৈরি করতেছো। এই ঘরটাকে কি বলা হবে? এই ঘরটাকে বলা হবে হাউস। যে ঘরের মধ্যে তুমি কি তৈরি করতেছো? যে ঘরের মধ্যে তুমি পাওয়ার তৈরি করতেছো। তাহলে দুটো মিলে নামটা কি হবে? পাওয়ার হাউস, পাওয়ার হাউস। তাহলে এই জায়গায় যদি এখন তোমাকে কোশ্চেন করে যে এটিপি কে কেন পাওয়ার হাউস অফ দ্য সেল, মানে মাইটোকন্ড্রিয়াকে কেন পাওয়ার হাউস অফ দ্য সেল বলা হয়? বিকজ অফ মাইটোকন্ড্রিয়াতে এটিপি তৈরি হয়। কোশ্চেন হলো কোন প্রসেসের মাধ্যমে মাইটোকন্ড্রিয়াতে এটিপি তৈরি হয়? তখন অ্যান্সার কি হবে? রেসপিরেশন প্রসেসের মাধ্যমে। তাহলে মাইটোকন্ড্রিয়াতে রেসপিরেশন বা শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে এটিপি তৈরি হয়, আর এই এটিপির মাধ্যমে আমরা আমাদের দেহের জগতে যত কাজ আছে সকল কাজ করতে পারি, এটার এই পাওয়ারটাকে আমরা ব্যবহার করতে পারি। তো মাইটোকন্ড্রিয়াতে রেসপিরেশন প্রসেসের মাধ্যমে এটিপি বা পাওয়ার তৈরি হয় বিধায় আমরা এটাকে কি বলি? পাওয়ার হাউস। এখন কোশ্চেনটা হলো, ভাই আর শুধু কি মাইটোকন্ড্রিয়াতে এটিপি তৈরি হয়, আর কি কোনো জায়গায় এটিপি তৈরি হয় কিনা? এটা আমরা যদি একটু দেখার চেষ্টা করি, দেখো মাইটোকন্ড্রিয়া যখন এটিপি তৈরি করে, মাইটোকন্ড্রিয়া যখন এটিপি তৈরি করে তখন তারা কয়েকটা প্রসেসের মাধ্যমে কিন্তু আসলে এটিপিটাকে তৈরি করে। এই যে মাইটোকন্ড্রিয়া যে কয়েকটা প্রসেসে এটিপি তৈরি করলো, এই প্রসেসটাকে আসলে কি বলা হয়? এই জায়গায় চারটা প্রসেসের মাধ্যমে আসলে এটিপি তৈরি হয়। কয়টা প্রসেসের মাধ্যমে এটিপি তৈরি হয়? চারটা। তাহলে এটিপি তৈরির প্রসেস কয়টা ভাইয়া? এটিপি তৈরির প্রসেস হচ্ছে চারটা। প্রথম যে প্রসেস থাকে সেই প্রসেসকে বলা হয় গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিস। প্রথম যে প্রসেস, সেই প্রসেসকে কি বলা হবে? গ্লাইকোলাইসিস প্রসেস। ঠিক আছে, দ্বিতীয় যে প্রসেসটা আছে, দ্বিতীয় যে প্রসেসটা থাকে সেই প্রসেসটাকে আমরা বলি কি? অ্যাসিটাইল কোয়ে, অ্যাসিটাইল কোয়ে প্রসেস। তিন নম্বর যে প্রসেসটা থাকে সেটাকে বলা হয় ক্রেবস সাইকেল, ক্রেবস সাইকেল। ঠিক আছে, ক্রেবস সাইকেল। চার নম্বর যে পয়েন্টটা থাকে সেটাকে বলা হয় ইটিএস, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। ইটিএস এর ফুল মিনিং হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। তাহলে এই যে চারটা যে প্রসেস গেল, এই চারটা প্রসেসের মাধ্যমে আসলে আমাদের বডিতে কি তৈরি হয়? এটিপি তৈরি হয়। তাহলে এটিপি কয়টা প্রসেসের মাধ্যমে তৈরি হয় ভাইয়া? এটিপি তৈরি হয় হচ্ছে আমাদের চারটা প্রসেসের মাধ্যমে আমাদের বডিতে এটিপি তৈরি হয়। দেখো কয়টা প্রসেস? চারটা। কি কি? প্রথমে আমরা যদি বলি গ্লাইকোলাইসিস। দ্বিতীয় প্রসেসের নাম কি? দ্বিতীয় প্রসেসের নাম হচ্ছে অ্যাসিটাইল কোয়ে। তিন নম্বর প্রসেসের নাম কি? তিন নম্বর প্রসেসের নাম হচ্ছে আমাদের ক্রেবস সাইকেল। চার নম্বর প্রসেসের নাম কি? চার নম্বর প্রসেস এখানে যদি দেখো স্টেপ অফ রেসপিরেশন। দেখো স্টেপ অফ রেসপিরেশন, অর্থাৎ রেসপিরেশনে যে আমরা যে ঘটালাম বা যে শ্বসন প্রক্রিয়া চালালাম, এখানে কয়টা প্রসেসের মাধ্যমে চলে ভাইয়া? এখানে প্রসেসের মাধ্যমে চলে হলো চারটা প্রসেসের মাধ্যমে। একটা হলো গ্লাইকোলাইসিস, একটা কি? গ্লাইকোলাইসিস। ঠিক আছে, এই দেখো গ্লাইকোলাইসিস, এই যে গ্লাইকোলাইসিস। একটা কি? একটা হলো আমাদের অ্যাসিটাইল কোয়ে, একটা ক্রেবস সাইকেল, আর একটা কি? ইলেকট্রন ট্রান্সপোর্ট
সিস্টেম। এই 4টা প্রসেসের মাধ্যমে আমাদের রেসপিরেশন বা এই এটিপি প্রক্রিয়া চলে এবং এই রেসপিরেশনের মাধ্যমে আমরা 38 এটিপি তৈরি করি। কয়টা থেকে? একটা গ্লুকোজ থেকে। এখন কোশ্চেনটা হলো মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে সব থেকে কমন জিনিস যেটা জিজ্ঞাসা করে টিচাররা, যে এই যে এটিপি আমরা রেসপিরেশনের মাধ্যমে তৈরি করলাম, রেসপিরেশন 4টে স্টেপে হয়। প্রথম স্টেপের নাম গ্লাইকোলাইসিস, দ্বিতীয় স্টেপের নাম অ্যাসিটাইল কোয়ে, তৃতীয় নম্বর ক্রেস সাইকেল, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। এইগুলো কি এটা জিজ্ঞাসা করো না? এগুলো হিউজ বড় জিনিস, এগুলো তোমার মাথার বাইরে চলে যাবে, এগুলো কোশ্চেন করার এখন সময় নাই, এগুলোর উত্তরও দেওয়ার মতো আসলে সময় নাই। এটা যদি তুমি অ্যান্সার করতে চাও তাহলে যদি আমার অ্যান্সার করতে 10-12 ঘন্টা সময় লাগবে একটা টপিক বুঝাইতে। তো এইখানে বলতেছে যে গ্লাইকোলাইসিসটা আছে, এই গ্লাইকোলাইসিসটা কোথায় সংঘটিত হয়? সাইটোপ্লাজমে। আর বাদ বাকি 3টা জিনিস কোন জায়গায় হয় ভাইয়া? বাদ বাকি 3টা জিনিস হয় হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়াতে। অর্থাৎ অ্যাসিটাইল কোয়ে মাইটোকন্ড্রিয়াতে হয়, ক্রেবস সাইকেল মাইটোকন্ড্রিয়াতে হয়, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন এটাও আসলে আমাদের মাইটোকন্ড্রিয়াতে সংঘটিত হয়। তার মানে মাইটোকন্ড্রিয়াতে এই টোটাল 4টা প্রসেসই আসলে আমাদের হচ্ছে। এখন আমরা যদি একটু আমাদের বিবেক দিয়ে বিচার করে থাকি, আমরা কিন্তু জানি যে আমাদের, আচ্ছা এ বাদে কি আর কোনো জায়গায় তোমার হচ্ছে তৈরি হয়, মানে এটিপি কে এ বাদে আর কোনো জায়গায় তৈরি হয়? হ্যাঁ, আরো কিছু জায়গায় এটিপি তৈরি হয়। তো এই একটা প্রথম জায়গায় আমরা কি দেখলাম? আমাদের সাইটোপ্লাজমে এটিপি তৈরি হয়। দ্বিতীয়ত হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়াতে এটিপি তৈরি হয়, মাইটোকন্ড্রিয়াতেও এটিপি তৈরি হয়। 3 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে প্লাস্টিড, যে প্রসেসে আমরা ফটোসিনথেসিস করি ওই জায়গাও কিন্তু আসলে এটিপি তৈরি হয়। আমরা জানি যে আমরা কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেই, ওই কার্বন ডাইঅক্সাইড কে গ্রহণ করে? ওই কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করা হচ্ছে আমাদের গাছ। তো গাছ আমাদেরকে কি দেয়? গ্লুকোজ দেয় আর অক্সিজেন দেয়। আর আমরা কি দেই? কার্বন ডাইঅক্সাইড আর পানি দিই। ওই কার্বন ডাইঅক্সাইড আর পানি ব্যবহার করে তৈরি করা হয় C6H12O6, এর সাথে তৈরি করা হয় অক্সিজেন, তৈরি করে পানি এবং তৈরি করে কি ভাইয়া? এটিপি। এই যে প্রসেস, এই প্রসেসের নাম হচ্ছে ফটোসিনথেসিস। এই প্রসেসের নাম ফটোসিনথেসিস, যেটাকে বাংলায় বলা হয় সালোক সংশ্লেষণ। কি বলা হয়? সালোক সংশ্লেষণ। ঠিক আছে, এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আসলে কি তৈরি হয়? এটিপি তৈরি হয়। তাহলে এটিপি কয় জায়গায় তৈরি হলো ভাইয়া? এটিপি 3 জায়গায় তৈরি হয়েছে। একটা জায়গার নাম কি? প্রথম জায়গার নাম হচ্ছে সাইটোপ্লাজম, দ্বিতীয়টার নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া, 3 নম্বরের নাম হচ্ছে প্লাস্টিড। তাহলে এটিপি কয় জায়গায় তৈরি হয়েছে? 3 জায়গায়। সাইটোপ্লাজমে তৈরি হয়েছে, মাইটোকন্ড্রিয়াতে তৈরি হয়েছে, প্লাস্টিডে এটিপি তৈরি হয়। এখন আমি যদি তোমাদেরকে কোশ্চেন করি যে আমাদের দেহে কয় জায়গায় এটিপি তৈরি হয়, ছাড়া ভাই তাড়াতাড়ি একটু অ্যান্সার দিয়ে দাও তো, যে আমাদের দেহে কয় জায়গায় এটিপি তৈরি হয়? আমাদের দেহে কয় জায়গায় এটিপি তৈরি হয়? তাড়াতাড়ি একটু অ্যান্সারটা দিয়ে দিতে হবে, তাড়াতাড়ি একটু অ্যান্সারটা দিতে হবে ব্রাদার, তাড়াতাড়ি দিতে হবে, যে আমাদের বডিতে কয় জায়গায় এটিপি তৈরি হয়। সবাই তাড়াতাড়ি একটু অ্যান্সার দিতে হবে যে আমাদের বডিতে কয় জায়গায় এটিপি তৈরি হয়, আমাদের বডিতে কয় জায়গায় এটিপি তৈরি হয়। আমরা তো একটু ইতিমধ্যে দেখছি যে আমাদের 3 জায়গায় এটিপি তৈরি হয়। একটা হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়া, সাইটোপ্লাজম এবং আমাদের ইসে তৈরি হয়। এখন কোশ্চেনটা হলো কয় জায়গায় আমাদের বডিতে কয় জায়গায় এটিপি তৈরি হবে? 2 জায়গায়, 3 জায়গায়, 2 জায়গায়, 3 জায়গায়। সাকিব আল হাসান লিখছে 3 জায়গায়। আমাদের দেহে 3 জায়গায়। আচ্ছা মাইটোকন্ড্রিয়া আমাদের দেহে কয় জায়গায় তৈরি হয়? মাইটোকন্ড্রিয়ায়। একজন লিখছে মাইটোকন্ড্রিয়া, নাদিম লিখছে মাইটোকন্ড্রিয়ায়। 2 জায়গায় তৈরি হয়। তানিশা হক, এই তানিশা আক্তার রিতাম, এটা খুব ভালো, সবাই সবসময় খুব ভালো মতো অ্যাক্টিভ থাকে। মনিরা, মাইটোকন্ড্রিয়া অ্যান্ড সাইটোপ্লাজম। সুমানা শারমিন তো সব থেকে বেস্ট অফ বেস্ট। মোনারা বেগম 2 জায়গায়। আমার এখানে যতগুলো বাচ্চা আছে সবাই বেস্ট, এখানে কারোর কম কারোর ভালো এটা বলা যাবে না। আমাদের বডিতে 2, সাবাস, আমাদের বডিতে 2 জায়গায় মাইটোকন্ড্রিয়া তৈরি হয়। আমাদের বডিতে 2 জায়গায় তৈরি হয়, একটা হলো সাইটোপ্লাজম আর একটা হলো মাইটোকন্ড্রিয়া। আমাদের বডিতে কি প্লাস্টিড থাকে যে আমাদের বডিতে তৈরি হবে গাদাগুলা? আমাদের বডিতে তো প্লাস্টিড না, তাহলে আমাদের বডিতে সাইটোপ্লাজম আছে, আমাদের বডিতে মাইটোকন্ড্রিয়া আছে। অর্থাৎ আমাদের বডিতে এই মাত্র 2 জায়গায় তৈরি হবে কি আমাদের এই এটা তৈরি হবে। এখনো ঠিক আছে, এখন আমরা 10-12 মিনিট ক্লাস নিতে পারবো, 45-এ ছুটি দিয়ে দিব। আমাদের একদম শেষের দিকে আমাকে একটু হেল্প করতে হবে, না হলে নেক্সট দিন আবার এটা বুঝাইতে হবে সে প্রথম থেকে। আজকে যেরকম প্রথম থেকে বুঝে আসি এরকম প্রথম থেকে বুঝাইতে হবে। আমি তোমাদের কাছে বিনীতভাবে সরি, কিন্তু একটা দিন কষ্ট করাই যায়। সবাই তো বাসায় আসো এই মুহূর্তে, যে ইফতারি করতে বসে যাবো। ইফতারি করতে এখনো মনে করো 6টা 5-7, কোনো জায়গায় 6টা 10, 11, তো এখনো বহুত সময় হাতে আছে। তো আমরা একদম ঠিক 5টা 35 পর্যন্ত ক্লাস নিব। এখন একটা জিনিস চিন্তা করো তো, যে আমাদের মাইটোকন্ড্রিয়া, আমাদের যে মাইটোকন্ড্রিয়া আছে, এই যে মাইটোকন্ড্রিয়া আর থাকে, কাদের মাইটোকন্ড্রিয়া আছে? আমাদের ইউক্যারিওটিক সেল। দেখো ইউক্যারিওটিক সেল বা আমাদের যে প্রকৃত কোষ, যেটা আছে না ভাইয়া, এই প্রকৃত কোষের মধ্যে আসলে কি তৈরি হয়? এই প্রকৃত কোষের মধ্যে কিন্তু মাইটোকন্ড্রিয়া আছে। কিন্তু আমরা যদি বলি আমাদের প্রোক্যারিওটিক সেল,
প্রোক্যারিওটিক সেল। এই প্রোক্যারিওটিক সেলের মধ্যে কিন্তু আসলে মাইটোকন্ড্রিয়া নাই। তাহলে প্রোক্যারিওটিক সেলের যদি একটা এক্সাম্পল আমরা যদি দেই তাহলে সেটার নাম কি হবে? ব্যাকটেরিয়া। তো ব্যাকটেরিয়াতে সাধারণত কোনটা প্রেজেন্ট থাকে? সাইটোপ্লাজম থাকে, কিন্তু ব্যাকটেরিয়াতে কিন্তু মাইটোকন্ড্রিয়া থাকে না। এখানে কিন্তু আমরা বললাম যে আমরা যে একটা গ্লুকোজ ভেঙে যদি আমরা ভেঙে আমরা 38 যে এটিপি পাইলাম, এই একটা গ্লুকোজ ভেঙে 38 এটিপির মধ্যে দুইটা কোন জায়গায় তৈরি হয়? সাইটোপ্লাজমে তৈরি হয়। আর বাদ বাকি 36টা কোথায় তৈরি হয়? মাইটোকন্ড্রিয়া তৈরি হয়। এখন তুমি আমাকে একটা কথা বলো তো, ব্যাকটেরিয়া খুব দ্রুত কেন মারা যায়? কেন ব্যাকটেরিয়া অনেক তাড়াতাড়ি মারা যায়? আমরা কেন অনেক দিন ধরে বেঁচে থাকি? আমাদের থেকে গাছ কেন আরো বেশি দিন ধরে বাঁচে? কারণ আমাদের বডিতে, তুমি একটু খুব ভালো করে খেয়াল করে দেখবা যে আমাদের বডিতে মাইটোকন্ড্রিয়া আছে এবং সাইটোপ্লাজম আছে, অর্থাৎ আমরা 38টা এটিপি তৈরি করতে পারতেছি। তাহলে 38টা এটিপি যে ধরনের কেমিক্যাল রিয়াকশন দিবে, যত কেমিক্যাল রিয়াকশন তুমি 38টা এটিপি দিয়ে করতে পারবা, অত কেমিক্যাল রিয়াকশন কিন্তু তুমি 2টা এটিপি দিয়ে করতে পারবা না। তার মানে আমাদের বডিতে কেমিক্যাল রিয়াকশন বা রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া বেশি হয় কাদের থেকে? ব্যাকটেরিয়ার থেকে। কারণ ব্যাকটেরিয়াতে মাত্র 2টো কেমিক্যাল রিয়াকশন হয়। এই জন্য যারা প্রোক্যারিওটিক সেল আছে তারা কিন্তু বেশি দিন সার্ভাইভ করতে পারে না, তারা কিন্তু অনেক অল্পতেই মৃত্যুবরণ করে। কেন? কারণ তাদের বডিতে ওই পরিমাণ কিন্তু আসলে এটিপি তৈরি হয় না। যে কোনো সেলের মধ্যে সবসময় কিন্তু কিছু থাকুক আর না থাকুক, সাইটোপ্লাজম কিন্তু থাকবে থাকবে থাকবে। অনেক সময় আমরা দেখি যে অনেক সেলের মধ্যে মাইটোকন্ড্রিয়া নাই, যেমন আমাদের আরবিসি, যেমন আমাদের কি নাই? আমাদের আরবিসি, অর্থাৎ আমাদের লোহিত রক্তকণিকা। আমাদের বডিতে তো আরবিসি আছে, কিন্তু আমাদের লোহিত রক্তকণিকায় কিন্তু আরবিসি থাকে না। ইন ফিউচার চ্যাপ্টার 6 যখন আমরা পড়াবো তখন আমরা এটা তোমাদেরকে বুঝাই দিব। তাহলে এই আরবিসির মধ্যে কিন্তু মাইটোকন্ড্রিয়া নাই, কিন্তু তারপরেও আরবিসির মধ্যে কি আছে? সাইটোপ্লাজম আছে। আর সাইটোপ্লাজম থাকার জন্য ওইখানে গ্লাইকোলাইসিস প্রসেস হচ্ছে বিদায়, ওই জায়গায় গ্লাইকোলাইসিস হচ্ছে বিদায় আরবিসি কিন্তু বেঁচে থাকতেছে। যদি আরবিসির মধ্যে এই যে সাইটোপ্লাজম যদি না থাকতো, অর্থাৎ গ্লাইকোলাইসিস যদি না হতো, তাহলে কিন্তু আরবিসি বাঁচতে পারতো না। পৃথিবীতে এমন কোনো সেল নাই যে সেলের মধ্যে গ্লাইকোলাইসিস হয় না। যে কোনো সেল, আমাদের যদি আদিকোষের কথা বলি বা প্রোক্যারিওটিক সেলের মধ্যে কথা যদি আমরা বলি, এখানে মাইটোকন্ড্রিয়া নাই ঠিক আছে, কিন্তু এখানে অবশ্যই কি আছে? সাইটোপ্লাজম আছে। আর এই জন্য ওইখানে গ্লাইকোলাইসিস প্রসেসটা সংঘটিত হয়। কথা ক্লিয়ার? তাহলে আমাদের বডিতে সাইটোপ্লাজম আছে, মাইটোকন্ড্রিয়া আছে, আমাদের বডিতে দুই জায়গায় হবে। এই জন্য আমাদের বেশি এটিপি আছে, বেশি রিয়াকশন করি, বেশি দিন বাঁচি। আর ব্যাকটেরিয়া কম এটিপি, কম রিয়াকশন, কম দিন বাঁচে, এই জন্য তো ওরা কম দিন ধরে বাঁচে। আচ্ছা, এবার যদি আমরা পরের টপিকে চলে যাই, তাহলে আমরা একদম প্রায় শেষের দিকে আসছে, 5-10 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। এখন কোশ্চেনটা হলো, আমরা অনেকেই চিন্তা করি যে আমরা মনে করি যে গ্লুকোজ খাইলাম, এই যে গ্লুকোজ C6H12 C6H12O6, এই C6H12O6 যখন আমরা খাই তখন মনে করো আমরা যেটা দেখলাম যে এটার সাথে অক্সিজেন রিয়াকশন করে এখানে তৈরি হয় এটিপি। এটা শুধু যে এটিপি তৈরি করে বিষয়টা কিন্তু আসলে এমন না। এটিপি থেকেও কিন্তু আসলে তারা কি তৈরি করে? এই যে গ্লুকোজ খেলে আমরা শুধুমাত্র এটিপি পাই বিষয়টা এমন না। এটিপির সাথে আমরা জিটিপি পাই, এর সাথে আমরা NADH2 পাই। NADH2 ফুল ফর্ম চ্যাপ্টার 4 এ যারা পড়ে, নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইহাইড্রোজেন ফসফেট, ঠিক আছে। এরপরে FeDH2, এখানে এখন ফুল ফর্ম লাগবে না, এখন মনে রাখো, পরে চ্যাপ্টার 4 দেখে নিও, ঠিক আছে। তো এখানে বলা আছে কি NADH2 FADH2 GTP ATP, মানে এই চারটা জিনিস, অর্থাৎ আমরা যদি গ্লুকোজ খাই এই চারটা জিনিসই আমরা পেয়ে থাকি। কিন্তু কথা হলো যে এই তিনটাকে তুমি চেক বই ধরো, এই তিনটাকে ধরো তুমি চেক বই, আর এটাকে ধরো তুমি টাকা বা কয়েন, এটাকে ধরো কয়েন বা টাকা। সেল যখন কোনো কিছুকে গ্রহণ করে, সেল যখন তার ভিতরের কেমিক্যাল রিয়াকশনকে চালাইতে চায়, সেল তার এটিপি কে গ্রহণ করে, কিন্তু সেল এগুলোকে গ্রহণ করে না। আমি একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবা। মনে করে তুমি রিক্সাতে করে এক জায়গা থেকে আরেক জায়গায় গেছো বা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছ, তুমি কি রিক্সাওয়ালাকে বলবো যে আপনাকে একটা চেক বই দিচ্ছে, এই চেকটা নেন আপনি? রিক্সাওয়ালা কিন্তু চেক বই নেবে না, সে কিন্তু টাকা নেবে। তো সেল সবসময় এটিপি কে নেই, সেল সবসময় এটাকে নিতে চায় না। তাহলে তোমাকে এখন কি করতে হবে? চেক বইটা নিয়ে যে তোমাকে ব্যাংকে যাইতে হবে। ব্যাংকে গেলে তোমাকে চেক বই ভাঙায় টাকা দেবে। তাহলে চেক বই তুমি কি করবে? এখানে চেক বইটা ব্রেক করবা, চেক বইটাকে ভাঙাবা, ভাঙিয়ে যাবে, চেক বই ভেঙে যাবে। চেক বইটাকে ভাঙাবা, ভেঙে আবার তুমি কিসে বানাবা? এটিপিতে বানাবা। তাহলে চেক বইকে ভেঙে তোমাকে কি বানানো লাগতেছে? চেক বইকে ভেঙে তোমাকে আবার এটিপি বানানো লাগতেছে। কথা কিন্তু ভালো করে বুঝো, এটা হলো চেক বই, এটা সেল গ্রহণ করতে পারবে না, এটাকে ভাঙতে হবে। এটাকে কি করতে হবে? ভাঙতে হবে। তাহলে একটু খেয়াল করে দেখো, আমরা যদি NADH2 কে ভাঙি, NADH2 কে যদি আমরা ভেঙে ফেলে দিই, তাহলে আমরা এখানে কি পাবো? NADH প্লাস H প্লাস আয়ন। H প্লাস মানে কি? দান করে দিয়েছে, ঠিক আছে। আবার Fa2 দেখো, FADH2 এই শব্দের অর্থ হচ্ছে FAD
H প্লাস প্লাস কি H প্লাস আয়ন, মানে হলো এখানে FADH কে ভেঙে ফেলে দিছে। তো আমরা কিন্তু এখানে দান করে দিচ্ছি, দান বা ডোনেট। তো দান করার যে ডোনেট বা দান করা, এই যে দান করা বা ডোনেট করার যে প্রসেস, ডোনেট করা বা দান করা, ডোনেট করা বা দান করা প্রসেসকে কি জন্য বলা হয়? অক্সিডেশন। ঠিক আছে, ডোনেট করা অথবা দান করা প্রসেসকে কি বলা হয়? অক্সিডেশন। তার মানে হলো এই জায়গায় একটু খেয়াল করে দেখো ভাইয়া, এই যে NADH2 FADH2 এগুলোকে যদি তোমাকে ভাঙতে হয় অথবা GTP কে যদি তোমাকে ভাঙতে হয়, তাহলে তোমার এখন কার কাছে যাইতে হবে? ব্যাংকে যাইতে হবে। আর মাইটোকন্ড্রিয়ার ব্যাংক কোনটা? মাইটোকন্ড্রিয়ার ব্যাংক হচ্ছে অক্সিজোম। এই জন্য অক্সিজোমের নাম কি? অক্সিজোম। কারণ অক্সিজমে যে আমি কোন প্রসেস চালাইছি? অক্সিজমে যে আমি প্রসেস চালাইছি অক্সিডেশন। কোন প্রসেস? যেখানে আমি NADH2 কে ভাঙছি, FADH2 ভাঙছি। তাহলে ভাঙলে কি বেড়ে যাবে? লাগাইতে যদি এনার্জি লাগে, তাহলে ভাঙলেও কি পাবো? আমি এনার্জি পাবো। তাহলে এইখানে যখন এই প্রসেসটা চালানো হয়েছে, তখন এখান থেকে ATP বের হয়েছে। ATP মানে তো এনার্জি। যদি আমি আবার বলতেছি, জোড়া করতে যদি এনার্জি লাগে, তাহলে ভেঙে দিলেও কি পাবো? এনার্জি পাবো। তাহলে এখানে এগুলোকে যখন ভাঙা হয়েছে, তখন এখান থেকে আমি কি বেরোয় গেছে? ATP। ওই ATP কে এখন আমি ব্যবহার করতে পারবো। কিন্তু এই অবস্থায় আমি এটাকে ব্যবহার করতে পারতাম না। তাহলে NADH2 FADH2 এগুলোকে ভাঙছি, ভেঙে আমি কি পাইছি ভাইয়া? ভেঙে আমি ATP পেয়েছি। ভেঙে আমি ATP পেয়েছি। কথা ক্লিয়ার? আর এইটা যেখানে ভাঙা হয়েছে, যেখানে এই যে ডোনেট করা, অ্যাকসেপ্ট করা, মানে ডোনেট করার কথাবার্তা হয়েছে, সেই জায়গাটাকে কি বলা হয়? অক্সিজোম। দেখছো কোন জায়গার জিনিস কোন জিনিসে টানলাম? তো এই জায়গায় তোমরা মনে করতে পারো যে ভাই মনে হয় আউটসাইডের বই পড়াইছে। আমি একটা লাইনে বলি নাই যে লাইন তোমাদের বইয়ের মধ্যে নাই। তোমাদের বললাম না চ্যাপ্টার 6, এটা কিন্তু চ্যাপ্টার 4। দেখছো এটা চ্যাপ্টার 4। এই যে এই প্রসেস, এইগুলো দেখো, এই যে সব এগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ ক্লিয়ার হয়ে যাবে যখন আরো প্লাস্টিক পড়াই দেবো, তখন এইখানে সবকিছু তখন ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখো আমি যা বললাম, এটা তো ফটোসিনথেসিস, এরপরে রেসপিরেশন আসবে। এই যে রেসপিরেশন কইরে, এই যে শ্বসন, এই যে রেসপিরেশন। রেসপিরেশনের নাম রেসপিরেশন কেন? এই জায়গা কোনটা কাজে লাগে এগুলো সব দেখো। এই যে দেখছো, এই যে গ্লুকোজ ভেঙে এই যে এত কিলো ক্যালোরি পাবো, এখান থেকে 38টা ATP আমরা পাবো, সবকিছু এখানে যে প্রসেস। এই জায়গা দেখো, এই যে পাইরুভিক অ্যাসিড, গ্লাইকোলাইসিস, এই যে গ্লাইকোলাইসিস, দেখছো এই যে গ্লাইকোলাইসিস শব্দটা আছে। তো গ্লাইকোলাইসিস কি জিনিস, কোন জায়গাতে কি দেখি, এগুলো আমরা বুঝাই দিব। এই জায়গা তোমাদের কাছে মনে হলো না? এই যে দেখো, দেখছো এই যে দেখো, এই যে কোনো কিছু বলি না যেটা বইয়ের বাইরে। এই যে এই যে অ্যাসিটাইল কোয়ে, এই শব্দগুলো দেখো সব। এই যে এখান থেকে ভেঙে 18টা ATP, FADH2 কে ভেঙে 4টা ATP, এই জায়গায় GTP কে ভেঙে 2টা ATP। ঠিক আছে, এই জায়গায় সব দেখো। তাহলে এইগুলোকে ভেঙে আমি কি পাচ্ছি? আমি ATP পাচ্ছি। তাহলে যে জায়গায় ভাঙতেছি সে জায়গার নামকে কি বলা হয়? আমাদের অক্সিজোম। আর এই জন্য অক্সিজোমের নাম অক্সিজোম। তাহলে এই একটা জিনিস বোঝানোর জন্য আমার এত দূর আসা লাগছে। এবার সবাই একটু তাড়াতাড়ি কমেন্ট করে ফেলো, সবাই একটু আমাকে বলে ফেলো যে তোমাদের এই টপিক ক্লিয়ার কিনা। সবাই একটু আমাকে বলে ফেলো যে এটা তোমাদের ক্লিয়ার কিনা। আমি একটু দেখি কমেন্টগুলো, একটু দেখার চেষ্টা করি, কমেন্টগুলো একটু দেখি। সবাই একটু তাড়াতাড়ি বলো, দেখি আমি কি কি কমেন্ট করছো।